তাহলে আজকে আমরা ভেক্টর শুরু করলাম, ঠিক আছে? ভেক্টর শুরু করছি। তো ভেক্টরের টোটাল কিছুই আমরা রিভিউ করব। বিশেষ করে এখানে যে টপিক গুলো আছে সেগুলো হচ্ছে একাধিক ভেক্টরের লব্ধি, দুইটি ভেক্টরের লব্ধি, বা দুই বা ততোধিক ভেক্টরের লব্ধিও আছে আমাদের, মানে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি আর কি। হ্যাঁ, সাথে হচ্ছে আছে উপাংশ সূত্র, সাথে আছে আপেক্ষিক বেগ আমরা পড়বো। আর মোটামুটি এইগুলোই আর কি। তো একটু দেখে নিই একেবারে একেবারে দু একটা সূত্র, দু একটা আমরা সংজ্ঞা করে নেব, ঠিক আছে? একেবারে বেসিক যে জিনিসগুলো, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সবগুলো সংজ্ঞা তো আর এখানে পড়ানোর সময় নেই, তোমাদের তো সামনে পরীক্ষা। তো এখন যেগুলো আমরা একেবারেই খুবই ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ভেক্টর রাশি প্রকাশ করি আমরা একটা তীর চিহ্ন সম্বলিত রেখা দ্বারা। একটা ভেক্টর রাশি প্রকাশ করি হচ্ছে তীর চিহ্ন সম্বলিত রেখা দ্বারা। তো এইটা একটা ভেক্টর রাশি, নাম দিলাম হচ্ছে এ, আর রেখার নাম দিলাম হচ্ছে ওপি রেখা। এই রেখার দৈর্ঘ্য দ্বারা এই ভেক্টরের মান প্রকাশ করি আমরা, আর তীর চিহ্ন দ্বারা আমরা হচ্ছে প্রকাশ করি হচ্ছে ভেক্টরটা কোন দিকে ক্রিয়াশীল। তো আমরা যখন শুধুমাত্র ওপি ভেক্টর বলছি তখন শুধুমাত্র এরকম লিখবো। আবার যখন আমরা এ ভেক্টরের মান লিখবো তখন মডুলাস দিয়ে তখন আমরা শুধু ওপি লিখবো। ওপি ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টরের মান মানে ওপি রেখার শুধুমাত্র দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে কিন্তু আমরা এখানে অবশ্যই মিটার সব ক্ষেত্রে বুঝবো না, দৈর্ঘ্য আমরা প্রতীকী অর্থে ব্যবহার করছি। যদি আমরা বলি এই এ ভেক্টরটা বল প্রকাশ করছে, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে নিউটন। এই দৈর্ঘ্যের এককে আমরা বলবো নিউটন, ঠিক আছে? আবার যদি এই এ ভেক্টরটা যদি আমরা বল ভেক্টর না হয়ে যদি আমরা বেগ ভেক্টর দ্বারা প্রকাশ করি, তখন আমরা বলবো এ ওপি ভেক্টরের যে দৈর্ঘ্যটা, সে দৈর্ঘ্যের একক তখন আমরা বলবো মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি? দৈর্ঘ্য আমরা প্রতীকী অর্থে ব্যবহার করি। ঠিক আছে, যাই হোক, আমরা একটা ভেক্টর রাশি প্রেজেন্টেশন শিখলাম, মান শিখলাম। তো অনেক সময় এই এ ভেক্টরের মান একটা সিম্বল একটা ভেক্টর দ্বারা প্রকাশ করা আছে, শুধু এ ও লেখা যায়। কিন্তু আমরা যখন একাধিক ভেক্টর যোগ বা গুণ অবস্থায় থাকে, হ্যাঁ, তখন কিন্তু আর হচ্ছে সেটার মান কিন্তু আমি অবশ্যই এভাবে প্রকাশ করব। এটা প্রকাশ করবো এ প্লাস বি এর মান কিন্তু এ প্লাস বি দ্বারা প্রকাশ করতে পারবো না। এইভাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তারপর উভয় পাশে মডুলাস দিয়ে কিন্তু প্রকাশ করবো। সিমিলারলি যদি আমরা বলি যে এ ক্রস বি এর মান আমি প্রকাশ করতে চাই, এভাবে প্রকাশ করা যাবে না। কিন্তু এটা কি হয়ে গেছে, এ ভেক্টরের মান গুণ কিন্তু বি ভেক্টরের মান হয়েছে। তো আমরা এভাবে প্রকাশ করবো, তীর চিহ্ন সম্বলিত দিয়ে এরকম, ঠিক আছে? এ প্লাস বি ভেক্টরের মান, বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা ভেক্টরের মান কিন্তু আমরা সিঙ্গেল সিম্বল দ্বারা মডুলাস ছাড়াও প্রকাশ করতে পারি, কিন্তু একাধিক ভেক্টর যদি যোগ বা গুণ আকারে থাকে, তাহলে তাদের মান প্রকাশ করার জন্য অবশ্যই আমরা এভাবে মডুলাস দিয়ে আমরা প্রকাশ করব, ঠিক আছে? আমি এখন দুই তিনটা ভেক্টরের সংজ্ঞা দিচ্ছি, যেগুলো আমাদের ওই ভেতরে যখন আমরা থিওরিটা পড়বো তখনও কিন্তু একটু লাগে। হ্যাঁ, যে আমরা যদি বলি যে এইটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর, তো এটাও একটা ভেক্টর। দেখো, সমজাতীয় মনে করো, এখানে তিনটা দাগাই, তিনটা ভেক্টর দাগালাম। ওকে, তো আরো যদি একটা দাগাই, খেয়াল করে দেখো, এটা সমান করে দাগাই একটু, চারটা ভেক্টর দাগাইছি। এটার নাম দাও এ ভেক্টর, এটার নাম দাও এ ভেক্টর, এটার নাম দাও বি ভেক্টর, এটার নাম দিলাম হচ্ছে সি ভেক্টর, এটার নাম দিলাম মনে করো ডি ভেক্টর। বুঝতে পেরেছো? দেখো, এগুলো মনে করো সমজাতীয়। সমজাতীয় আমরা বলতে বুঝবো এটা বল, এটা বল, এটা বল, এটা বল। বেগ হলে সবগুলো বেগ, আবার যদি অন্য কিছু হয় একই। সমজাতীয় বলতে একই রকম বোঝাবে, ঠিক আছে? তো এখন খেয়াল করো যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর কিন্তু একই দিকে ক্রিয়াশীল। খেয়াল করে দেখো, সবগুলো একই দিকে ক্রিয়াশীল। এই ভেক্টর গুলাকে বলবো আমরা হচ্ছে সদৃশ ভেক্টর। এই ভেক্টরকে আমরা বলবো হচ্ছে সদৃশ ভেক্টর। আমি দুই তিনটা একটু সংজ্ঞা বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সদৃশ ভেক্টরের সাথে আমি একটু পড়বো আমরা হচ্ছে সমান ভেক্টর, তুলনা করে সমান ভেক্টর, ঠিক আছে? সদৃশ ভেক্টরের সাথে আমরা পড়বো হচ্ছে সমান ভেক্টর। ওকে, তো সমান ভেক্টরটা কি দেখো তো, এই চারটা ভেক্টরে কিন্তু একে অপরের সাথে আমরা কিন্তু সদৃশ ভেক্টর বলতে পারবো, ঠিক? কিন্তু এটাকে আরো একটা নাম আমরা দিতে পারি। খেয়াল করে দেখো, সি এবং ডি দেখো একই দিকে ক্রিয়াশীল, এবং এবং
মানও কিন্তু সমান। মান কেন কিভাবে সমান বলতে পারছি, দেখো তীর চিহ্ন যে সম্বলিত রেখাটা এটা কিন্তু সমান সমান দৈর্ঘ্য বিশিষ্ট, সুতরাং মান আমরা সমান বলতে পারছি। সি এবং ডি এই দুইটা ভেক্টর কিন্তু পরস্পরের সদৃশ ভেক্টরে বলতে পারছি, আবার সমান ভেক্টরে বলতে পারছি। তাহলে সদৃশ ভেক্টর আর সমান ভেক্টরের মধ্যে পার্থক্য মূলত একটাই, যে একই দিকে ক্রিয়াশীল হইলেই সমজাতীয় ভেক্টর গুলা সদৃশ ভেক্টর বলতে পারছি। কিন্তু এখানে আরো একটা কন্ডিশন যদি যুক্ত করি, কি কন্ডিশন, সমজাতীয় সমজাতীয় ভেক্টর গুলো যখন একই দিকে ক্রিয়া করছে প্লাস মান সমান, তখন তাদেরকে কিন্তু একে অপরের সদৃশ ভেক্টর বলতে পারছি। দেখো তো এই দুটা সদৃশ ভেক্টর বলতে পারছি, আবার সমান ভেক্টর কিন্তু বলতে পারছি, কিন্তু কিন্তু আমি এই দুইটাকে সদৃশ ভেক্টর বলতে পারলেও এ আর বি সমান ভেক্টর কিন্তু বলতে পারছি না। তার মানে কি, সকল সমান ভেক্টরকে কিন্তু সদৃশ বলা যাচ্ছে, কিন্তু সকল সদৃশকে কিন্তু সমান বলা যাচ্ছে না। পরীক্ষায় 2 মার্কের জন্য প্রশ্ন আসে, আমাদের প্রেজেন্টেশন হবে সদৃশ ভেক্টরের আমরা সংজ্ঞা দিব, সমান ভেক্টরের একটা সংজ্ঞা দিব, এবং এরকম তীর চিহ্ন সম্বলিত দুইটা উদাহরণের মাধ্যমে প্রকাশ করে দিব। 2 মার্কের জন্য পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসা হচ্ছে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা ভেতরে আমাদের লাগবে কিন্তু। বিসদৃশ ভেক্টর সাথে আমরা পড়বো, এটার সাথে আমরা অবলিক দিচ্ছি, তার মানে একই জিনিস কিন্তু না, আমি দুইটা একসাথে পড়ছি আর কি, এই জন্য আমি অবলিক দিয়েছি এখানে। ঠিক আছে, অবলিক মানে কিন্তু সদৃশ এবং সমান কিন্তু এক না, অবলিক দিয়েছি আমি একসাথে পড়ছি, তাই একসাথে আমরা কম্পেয়ার করে পড়ছি, ভার্সেস দিলে ভালো হতো। যাই হোক, যেহেতু তোমাদের বলেই দিচ্ছি, বিসদৃশ ভেক্টর মানে হচ্ছে, বিসদৃশ ভেক্টরটা কি একটু দেখি। এই যে একটা ভেক্টর দেখো, এই যে একটা ভেক্টর, দুটা ভেক্টর দাগালাম আমি, দেখো তো দুইটা ভেক্টর কিন্তু একে অপরের সাথে বিপরীত দিকে অবস্থান করছে, দিক বিপরীত, সমজাতীয় কিন্তু হইতেই হবে। তুলনা করার জন্য আমাকে সমজাতীয় হতেই হবে। দুইটা ভেক্টরকে যখন আমি তুলনা করব অবশ্যই সমজাতীয় হতে হবে, একটা বলের সঙ্গে একটা বেগ ভেক্টরের তুলনা হবে না। ঠিক আছে, তো আমরা সমজাতীয় হতে হবে। এটার নাম দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম হচ্ছে বি ভেক্টর। এ এবং বি দেখো, যেহেতু আমরা দাগিয়েছি দুইটা তীর চিহ্নের সম্বলিত রেখা, এবং দিকটা দেখো বিপরীত দিকে দিয়েছি, বিসদৃশ ভেক্টর বলতে পারছি। মান কিন্তু সমান হওয়া প্রয়োজন নেই। আবার যদি মান সমান হয় তাহলে কি ঘটনা করা যায় দেখো তো, যদি আমি বলি যে মান সমান, হ্যাঁ মান সমান হলে কোনো সমস্যা নাই। দেখো এটা এ ভেক্টর, মনে করে এটা বি ভেক্টর, দেখো এবার এবার কিন্তু মান কিন্তু সমান, এবার কিন্তু মান সমান, দুটা ভেক্টর দাগিয়েছি আমরা একেবারে তীর চিহ্নের সম্বলিত রেখা দ্বারা সমান সমান, তো বুঝতেই পারছি যে মান সমান। এটাও কিন্তু আমার বিসদৃশ ভেক্টর, কারণ কি, সমযোজিত দুটা ভেক্টর কিন্তু বিপরীত দিকে আছে, কিন্তু এটাকে আবার আমি ঋণাত্মক ভেক্টর বলতে পারছি। এই দুইটাকে একে অপরের ঋণাত্মক ভেক্টর বলতে পারলেও এই দুইটাকে কিন্তু ঋণাত্মক বলতে পারবো না, কারণ এখানে কিন্তু খেয়াল করো, দিক বিপরীত কিন্তু মান সমান না, এটা হচ্ছে দিক বিপরীত। দিক বিপরীত আবার মানও সমান, দিক বিপরীত হতে হবে অবশ্যই, শুধু দিক বিপরীত হলে কিন্তু আমি বিসদৃশ ভেক্টর বলবো। ঠিক আছে, আর দিক বিপরীত প্লাস মান সমান, মান সমান, মান সমান, মান সমান হলে কিন্তু আমরা বলতে পারছি ঋণাত্মক ভেক্টর। তাহলে এইটাকে আমরা বলতে পারছি ঋণাত্মক ভেক্টর, বলতে পারছি ঋণাত্মক ভেক্টর একে অপরের কিন্তু, হ্যাঁ, যোগ বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। ওকে, কিন্তু এটাকে কিন্তু আমরা শুধুমাত্র বিসদৃশই বলতে পারতেছি, ঋণাত্মক কিন্তু বলতে পারলাম না। বিসদৃশ, এটা শুধুমাত্র বিসদৃশ ভেক্টর আমরা বলতে পারছি। ওকে, তাহলে আমরা বলতে পারলাম কি, এবার এক কথায় সকল বিসদৃশ ভেক্টর ঋণাত্মক ভেক্টর না, কিন্তু সকল ঋণাত্মক ভেক্টর সদৃশ ভেক্টরের মধ্যে পড়ে। ঋণাত্মক ভেক্টরকে আমরা ঋণ ভেক্টরও বলতে পারি, ঋণ ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। ওকে, এই গেল, এই যেটা আমাদের গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় আমি উল্লেখ করব, সেটা হচ্ছে দেখো তো, এই এ ভেক্টর আর বি ভেক্টর একে অপরের কিন্তু ঋণাত্মক ভেক্টর, মান কিন্তু সমান। তো মান যদি সমান হয়, এটা আমাদের মধ্যে বারে বারে কনফিউশন হয়, যে এইটাকে যদি আমি এ ভেক্টর বলতে পারি, হ্যাঁ, তো এইটাকে আমরা কিন্তু মাইনাস এ ভেক্টর বলতে পারছি, মাইনাস এ ভেক্টর বলতে পারছি, মানে বি ভেক্টরটাকে আমরা মাইনাস এ দ্বারা প্রকাশ করতে পারছি, একই সমান মান, শুধু দিক বিপরীত। এই মাইনাস চিহ্নটা কিন্তু দিক প্রকাশ করছে, সুতরাং আমরা বলতে পারবো দেখো তো, এ ভেক্টরের মান যা, মাইনাস এ ভেক্টরের মান কিন্তু তাই। তোমাদের মধ্যে যেন এই কনফিউশনটা না থাকে যে মাইনাস এ ভেক্টরের মান অন্য কিছু মাইনাস দ্বারা প্রকাশ করো, নো, এর মান মনে করো 5, মনে করো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি, যে ভেক্টরের মান 5, মাইনাস এ ভেক্টরের মানও কিন্তু 5। ঠিক আছে, এটা যেন কনফিউশন না থাকে, কিন্তু এ ভেক্টরের দিক যেদিকে, মাইনাস এ ভেক্টরের দিকটা তার
একেবারে বিপরীত দিকে। আমরা কিন্তু একটা কমেন্ট করতে পারি এখানে নৈর্ব্যক্তিকের জন্য, দেখো খুব সুন্দর করে, যে সমান ভেক্টর হোক আর সদৃশ ভেক্টর হোক, তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, যেহেতু একই দিকে ক্রিয়াশীল। নৈর্ব্যক্তিক আসে খুবই এগুলো। এবার দেখো বিসদৃশ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দুইটা বিসদৃশ ভেক্টরের 180 ডিগ্রি, বা দুইটা ঋণাত্মক ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তো আমরা এই চারটা সুন্দর করে পড়বো। আমার মনে হয় না যে যারা ক্লাসে আছো আর পড়া দরকার আছে, এগুলো সুন্দর করে নিজের ভাষায় লিখতে পারবো, এবং এখান থেকে যে কোনো নৈর্ব্যক্তিক আসলে কিন্তু আমরা পারবো, আশা রাখছি। ওকে, আর দু একটা সংজ্ঞা আমরা দেখবো, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর আর একক ভেক্টর, ঠিক আছে? তো এখানে একটা ভেক্টর লিখিত, মনে করো আমি প্রথমে একক ভেক্টর পড়ছি। একক ভেক্টর, এগুলো আমরা কনফিউশন হারাবো আমরা, কারণ ভেক্টর সব জায়গায় লাগবে। একটু এইটার ক্লাস একটু বাড়ায় নিব আর কি, মানে আমি এখানে রিভিউ ক্লাস হয়তো বা 2টার মধ্যে যদি না হয়, হয়তো বা 3টা নিব, রিভিশন ক্লাস 3টা নিতে হতে পারে, ঠিক আছে? 3টা হতে পারে, ঠিক আছে? ভালোভাবে ক্লাসগুলো করো, কারণ এটার যে দিয়ে আমরা নিউটনের বলবিদ্যার অনেক প্রবলেম সলভ করব, লাগবে আর কি, ব্যবহার করব। আবার কাজ ক্ষমতা শক্তি লাগবে, অভিকর্ষ মহাকর্ষতে লাগবে, আবার সেকেন্ড পার্টের হয়েছে স্থির তরিতে অনেক কিছুতেই আমাদের এই ভেক্টরের ব্যবহার আছে, ঠিক আছে? তো আমরা একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি এই শেষ মুহূর্তে এসে, ভালোভাবে ভালোভাবে মনে করে দেওয়ার চেষ্টা করছি। এটা মনে করো আমি ধরলাম একটা বেগ ভেক্টর, তো এটার মান লাগবে, একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য মানও লাগবে, দিকও লাগবে। তো বললাম 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে? এটা দিক মনে করো উত্তর দিক, এটা মনে করো উত্তর ধরে নিলাম ফর এক্সাম্পল, তাহলে এটা হচ্ছে উত্তর দিকে, তাহলে এই ভেক্টরটা হচ্ছে দিক উত্তর দিকে। ওকে, যেহেতু এটা আমি বলেছি যে এটা দিক, আমি ধরে নিচ্ছি উত্তর দিকে। তো আমরা বলছি এবার যে এই ভেক্টরটাকে যদি আমি, দেখো তো ভি ভেক্টরটাকে যদি আমি, এই ভেক্টরের মান কত? 10 মিটার/সেকেন্ড, মান দ্বারা ভাগ করব, মান দ্বারা ভাগ করব, ঠিক আছে? মান দ্বারা ভাগ করব, তাহলেই আমরা একক ভেক্টর নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একক ভেক্টর নির্ণয় করতে পারবো। একক ভেক্টরকে তুমি কি দ্বারা প্রকাশ করবা? মাথার উপর টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করবো। জেনারেল প্রেজেন্টেশন হচ্ছে ইটা, ইটার উপর মাথার উপর টুপি, এ টুপি, বি টুপি, সি টুপি, যা কিছু দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এখানে শর্ত হচ্ছে, তো কি পেলাম আমরা? সংজ্ঞা পরে বলছি, জানো তোমরা সংজ্ঞা, তাই আর বলছি না, পরেই বলি। যে আচ্ছা, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, এইটুকাই বলবো আমাদের সংজ্ঞা পরীক্ষা আসলে। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, এইটুকাই সংজ্ঞা। আর যদি বলে যে একক ভেক্টরের মান কিভাবে নির্ণয় করা হয়, তখন আমরা বলবো যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে একক ভেক্টর নির্ণয় করা যায়। শর্ত কি? শর্ত হচ্ছে যে ভেক্টরের আমরা একক ভেক্টর বের করব, সেই ভেক্টরের মানটা কিন্তু 0 হওয়া যাবে না। এই যে এই ভেক্টরের মানটা 0 হওয়া যাবে না। আমি এখানে দিয়ে লিখলাম যে যে ভেক্টরের মান, এখানে ভি নিয়ে কাজ করছি, যে কোনো ভেক্টর নিয়ে, যে কোনো সিম্বল আকারের ভেক্টর নিয়ে কাজ করতে পারি। এবার দেখো তো লিখছি একটু, 10 মিটার/সেকেন্ড উত্তর দিকে, ভি ভেক্টরকে প্রেজেন্ট হয়ে গেল, মান এবং দিক লিখেছি। এবার নিচে ভি ভেক্টরের মান কি? শুধুমাত্র 10 মিটার/সেকেন্ড মান, আর দিক হচ্ছে উত্তর দিকে, ইজিক্যাল টু, কাটাকাটি হলে আমরা পাচ্ছি কি? উত্তর দিকে, উত্তর দিকে। তা দেখো এখানে 10কে 10 দ্বারা ভাগ করলে কিন্তু 1 থাকে, তার মান কিন্তু 1 পেলাম, মান কিন্তু 1 পেলাম। দেখো আমি যদি 1 লিখি, একক মানে একক ভেক্টর, কিন্তু আমাদের দিক কি? দিক হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে। তার মানে একক ভেক্টরের কাজ হচ্ছে দিক প্রকাশ করা, দিক প্রকাশ করা। কোন ভেক্টরের সাথে একক ভেক্টর যদি আমরা গুণ করি, তাহলে ওই ভেক্টরের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু কিন্তু আমরা একটা লাভ পাবো। কি লাভ? যে ওই একক ভেক্টরটা ওই ভেক্টরের দিক প্রকাশ করতে পারবে, ঠিক আছে? দিক প্রকাশ করে, দিক প্রকাশ করে। ওকে, তাহলে একক ভেক্টর মানে কি? মাথার উপর টুপি আলা যে কোনো জিনিসের মান কত? 1। মাথার উপর টুপি আলা যে কোনো জিনিসের মান হচ্ছে 1। একক ভেক্টর যদি আমি এভাবে প্রকাশ করি, এ এর মান কত? 1। বি এর মান কত? 1। যদি বলি হচ্ছে আই এর মান কত? 1। জে এর মান কত? 1। ঠিক আছে, কে এর মান কত? 1। মাথার উপর টুপি থাকলে সেগুলোর মান হচ্ছে 1। তাহলে একক ভেক্টরের কাজ হচ্ছে দিক প্রকাশ করা। বুঝলাম আমরা, শর্ত কিন্তু বুঝে ফেললাম, শর্তটা কিন্তু নৈবের থেকে আসে। এইবার খেয়াল করো, আয়ত একক ভেক্টর দেখে নিব আমরা। হ্যাঁ, এটাও সংজ্ঞায় আসে, আয়ত একক ভেক্টর। যারা আগে পড়েছো মোটামুটি
সবই জানো, একটু রিভিউ করে দিচ্ছি। আর যাদের মোটামুটি বেশি কনফিউশন আসছে তাদেরটা দূর হয়ে যাবে আশা রাখছি, সেই কনফিউশন গুলাও হচ্ছে দূর হয়ে যাবে। আয়ত একক ভেক্টর হচ্ছে, খেয়াল করে দেখো, এরকম আই, এই বরাবর হচ্ছে জে, এই বরাবর হচ্ছে কে। অর্থাৎ এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। বুঝতে পারছো, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, ঠিক আছে? এটা জেড অক্ষ, এটা মূল বিন্দু। তো এখন খেয়াল করো যে আমরা এখানে অনেকগুলো একক ভেক্টর লিখেছি, এ বি আই জে কে। এই সবগুলো একক ভেক্টরেরই কাজ হচ্ছে দিক নির্ণয় করা, কিন্তু আহ বিশ্বব্যাপী ঠিক করে দেওয়া হয়েছে, পদার্থবিদরা ঠিক করে দিয়েছেন যে এই আই জে কে, পদার্থবিদ বা গণিতবিদরা ঠিক করে দিয়েছেন যে আই জে কে এই তিনটা ভেক্টরকে নির্দিষ্ট করে দিয়েছেন যে আই বলতে কিন্তু আমরা আর যে কোনো দিক বুঝবো না। আই বলতে আমরা বুঝবো হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, জে বলতে আমরা বুঝবো হচ্ছে এক্স অক্ষের, সরি, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর কে বলতে আমরা বুঝবো জেড অক্ষের ধনাত্মক দিক। বুঝতে পেরেছো? এই তিনটা ভেক্টরকে একত্রে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। সংজ্ঞাটা কি বলবো? তো এই যে যে মূলবিন্দুর সাপেক্ষে ধনাত্মক এক্স, ধনাত্মক ওয়াই এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর যেহেতু তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, তাদেরকে একত্রে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর তিনটে ধনাত্মক, কিন্তু যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর হচ্ছে একক ভেক্টর হচ্ছে আই। তাহলে আই দেখলে আমরা বুঝে ফেলবো যেটা এক্স অক্ষের ধনাত্মক দিক, শুধু আই। মাইনাস আই দেখলে কি বুঝবো? এক্স অক্ষের ঋণাত্মক দিক। জে দেখলে কিভাবে বুঝবো? জে দেখলে বুঝবো ওয়াই অক্ষের ধনাত্মক দিক। আর মাইনাস জে দেখলে বুঝবো আমরা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ঠিক আছে? সিমিলারলি জেড এর কে এর ক্ষেত্রে একই, জেড অক্ষ বরাবরের ক্ষেত্রে প্রযোজ্য একই রকম, যে কে বলতে আমরা বুঝবো জেড অক্ষের ধনাত্মক দিক। জেড অক্ষের ধনাত্মক দিক বলতে আমরা কাগজের তল বরাবর উপরের দিকে বুঝবো, আর এটা একটার ভিতরের দিকে। আর এক্স অক্ষ বলতে আমরা একই তলে, এই যে একই তলে এক্স, একই তলে ওয়াই, এভাবে বুঝবো আমরা, ঠিক আছে? এগুলোকে বলতেছি আমরা আয়ত একক ভেক্টর। একটু খেয়াল করি এবার অবস্থান ভেক্টর। এটা থেকে খুবই প্রশ্ন আসে। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বুঝতেই পারছো, কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাপেক্ষে নির্ণয় করা হয়, যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয়, তাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। মনে করো এটা একটা বিন্দু, তো এই বিন্দুর অবস্থানটা নির্দেশ করার জন্য কিন্তু অবশ্যই তীর চিহ্ন সম্বলিত রেখা লাগবে। আমি কিন্তু বলতে পারবো না যে মূল বিন্দু সাপেক্ষে এই পি বিন্দুটা 5 একক দূরে আছে, বলা পসিবল, বললে আমি সঠিকভাবে বলা হলো না। 5 একক এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে। তাহলে কি দিতে হবে? একটা তীর চিহ্ন অবশ্যই দিতে হবে যে পি বিন্দুটা এই ও বিন্দু বা মূল বিন্দু সাপেক্ষে এখান থেকে এই বরাবর 5 একক দূরে আছে। তার মানে এই যে তীর চিহ্ন একটা অবশ্যই প্রয়োজন। তাহলে এই ভেক্টরটার নামই হচ্ছে অবস্থান ভেক্টর। এই ভেক্টরটার নামই হচ্ছে অবস্থান ভেক্টর। দেখো, এখন খেয়াল করো যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, এক্স কমা ওয়াই কমা জেড যা কিছু হতে পারে, তাহলে পি বিন্দুটা এক্স অক্ষ বরাবর কতটুকু আছে? এক্স পরিমাণ। তাহলে আমরা লিখবো যে ওপি ভেক্টর বা পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওপি আসল জিনিস, কিন্তু এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। আর দ্বারা প্রকাশ করা ম্যান্ডাটরি না। ওপি, পি বিন্দুর অবস্থান ভেক্টর। ও পি, ও নিতে হবে, মূল বিন্দু সাপেক্ষে নিতে হবে। কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে হলে সাপেক্ষে লাগবে না? মূল বিন্দু সাপেক্ষে নেওয়া হয়। ইজিক্যাল টু কি? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। যদি বলি যে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক এরকম যদি বলি আমরা যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 2, -3, তাহলে আমরা কি পাচ্ছি? অতএব ওপি ভেক্টর, ওপি ভেক্টর মানে কি? ও পি বিন্দুর অবস্থান ভেক্টর ইজিক্যাল টু কি হবে? আই, এই যে একের সাথে আই, প্রথমটার সাথে আই গুণ প্লাস দ্বিতীয়টার সঙ্গে জে গুণ মাইনাস তৃতীয়টার সঙ্গে, এই যেখানে যেহেতু -3 আছে, কে গুণ।
এবং এই আর ভেক্টরের মানটা কি হবে, বা ওপি ভেক্টরের, এখানে ওপি কিন্তু মান হবে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার প্লাস জেড এর সহগের উপর স্কোয়ার। আমরা এভাবে লিখবো, আয়ের সহগ দেখো ওয়ান আছে, ওয়ান স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস, এখানে কিন্তু মাইনাস থ্রি স্কোয়ার এভাবে লিখবো না, এভাবে ব্র্যাকেট দিয়ে লিখবো, জেড এর সহগ কে এর সহগ কিন্তু মাইনাস থ্রি, ঠিক আছে। তারপর আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস চিহ্ন নিব না, কারণ এই ও আর ভেক্টরের মান ওপি ভেক্টরের মান মানে কি, ওপি রেখার দূরত্ব বোঝায়, আমরা আগেই বলেছি মান মানে ওই রেখার দূরত্ব বোঝায়, ঠিক আছে, দৈর্ঘ্য বোঝায়, দৈর্ঘ্য শুধুমাত্র এখানে পজিটিভ পেপার নিব, 9 4 13 আর 1 14 রুট ওভার 14। ওকে, এটা গেল আমাদের অবস্থান ভেক্টর। সংজ্ঞাটা একটু বলে নিই। অবস্থান ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক তিনটা শূন্য হয় এখানে, মূলবিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, প্রসঙ্গ কাঠামোকে মূলবিন্দু, যার সাপেক্ষে কোনো কিছুর অবস্থা নির্ণয় করা হয় তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি। প্রসঙ্গ কাঠামো এখানে কে, মূলবিন্দু। প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্ণয় করা হয় তাকে বলবো আমরা ওই বিন্দুর অবস্থান ভেক্টর। এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে, যেহেতু মূলবিন্দুর সাপেক্ষে সেহেতু ভেক্টরের নাম কি, ওপি। ওপি কে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এই গেল আমাদের অবস্থান ভেক্টর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, লাগবে আমাদের, স্থানাঙ্ক দেওয়া থাকবে। এইবার আসে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাগবে আমার এটা বেশি, সেটা হচ্ছে সেটা হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর, ঠিক আছে, সরণ ভেক্টর, এটা দিয়ে সৃজনশীল আসে, লাগে আমার। সরণ ভেক্টর যে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি দাগালাম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, মনে করো এখানে আছে বস্তুটা, এখান থেকে মনে করো কিছুক্ষণ পরে কোনো একটা সময় ব্যবধানে এখানে চলে গেছে, মনে করো এখানে পি পি অবস্থানে ছিল, পি থেকে কিউ অবস্থানে গেছে, পি থেকে কিউ অবস্থানে আছে গেল মনে করো, ঠিক আছে। তাহলে এটাকে বলবো আমরা সরণ ভেক্টর। তাহলে বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলবো আমরা সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনের আবার হার বলো না কেন, অবস্থানের ভেক্টরের পরিবর্তনের হার বললে আবার বেগ হয়ে যাবে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে অবস্থান অবস্থান ভেক্টরের পরিবর্তন, তাহলে সরণ ভেক্টর মানে হচ্ছে শুধুমাত্র অবস্থান ভেক্টরের পরিবর্তন নির্দেশ করে। তাহলে দেখো তো পি বিন্দুর অবস্থান ভেক্টর কত, মূল বিন্দু এটা, পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর কত, ওপি। আমরা কোনো কিছু দ্বারা প্রকাশ করবো না, এখন না করলে কোনো সমস্যা না, আর ওয়ান আর টু লিখতে পারো, কোনো সমস্যা নেই। আসল জিনিস কিন্তু এটা, বারবার বলছি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ। ওকে, তাহলে সরণ ভেক্টরটা কি হবে, তাহলে সরণ ভেক্টরটা হবে, সরণ ভেক্টর, সরণ ভেক্টর আমি কি বের করতে চাচ্ছি, কোথা থেকে কোথায় গেছে, পি থেকে কিউতে গেছে, তাহলে আমরা লিখবো পি কিউ ভেক্টর। এইটার ক্ষেত্রে যদি বস্তু কিউ থেকে পিতে যেত তাহলে আমরা কিউ পি লিখতাম, পি থেকে কিউতে গেছে তাই আমি লিখেছি পি কিউ ইজিক্যাল টু হবে ও কিউ মাইনাস হচ্ছে ওপি। একটু খেয়াল করি, এটা লাগবে কিন্তু আমাদের, পি কিউ মুখে উচ্চারণ করলাম, পি আগে কিউ পরে, এখানে কিন্তু দেখো যেটা পরে উচ্চারণ করলাম সেইটার অবস্থান ভেক্টর আগে হবে, এখানে কিউ কিন্তু উচ্চারণ করলাম আগে, এমনি এমনি এটা আসে নাই, ভেক্টরের ত্রিভুজ সূত্র ব্যবহার করলে আমরা এটা পেয়ে যাব, বের করে দেখাচ্ছি আমি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, এই যে এটা দেখো, তার মানে ওপি ভেক্টরের মান আর পি কিউ ও কিউ ভেক্টরের মান হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এইটার নাম হচ্ছে পি কিউ ভেক্টর, এই যে এইটার নাম হচ্ছে পি কিউ ভেক্টর, এটার নাম কি ওপি ভেক্টর, এটার নাম কি ও কিউ ভেক্টর, তীর চিহ্নটা কিন্তু দেওয়া আছে। এবার খেয়াল করো তো, আমি যদি পি কিউ ভেক্টর ব্যবহার বের করতে চাই, ভেক্টর ত্রিভুজ সূত্রে কিন্তু চলে গেলাম আমি সরাসরি, ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই যদি করি আমরা, একটু খেয়াল করো, ত্রিভুজ সূত্র অনুসারে লিখে নিচ্ছি এখানেই, তোমরা তো সবাই পারো এগুলো, এগুলো এত সেপারেট করে আর পড়ানোর দরকার নেই, যেহেতু এটা রিভিউ ক্লাস, সহজ জিনিস। ত্রিভুজের ত্রিভুজের সূত্র, ত্রিভুজের কি বলে, ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টর ত্রিভুজ সূত্র। দেখো তো আমি লিখবো কি, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে পি কিউ, যেটা দরকার সেটা আমি এখানে লিখবো, এভাবে লিখবো। আমাদের ভেক্টর ত্রিভুজ সূত্র লেখার নিয়মটা হচ্ছে আমি চালাকি করে লিখবো, শর্টকাট নিয়ম, যেটা দরকার আমার সেটা আগে লিখবো। তারপর দেখো তো পি কিউ, পি কিউ, পি থেকে কিউতে চলে এসেছি, আরো একটা পথ আছে, কি পথ আছে, এই যে পি থেকে ও, হ্যাঁ পি থেকে ও লেখো, পি থেকে ও লিখলাম প্লাস
ও থেকে কিউ, অর্থাৎ আর একটা পথ তুমি দেখবা যেটা দরকার সেই দিক দিয়ে সরাসরি চলে গেলাম, কিউ পি কিউ দরকার তাহলে পি থেকে কিউতে চলে গেছি, উল্টা দিক দিয়ে মানে অন্য দিক দিয়ে আমি আবার কিউতে যাব। পথ কয়টা আছে? আরেকটা পথ হচ্ছে দেখো পি ও আর ও কিউ। এখন খেয়াল করো তো, পি কিউ ভেক্টর লিখলাম, তো আমার এখানে তো ওপির মান দেওয়া আছে, পি ও এর তো মান দেওয়া নেই। তাহলে আমাদের শেখা আছে যে আমি যদি ও পিও ভেক্টরকে ওপির মাধ্যমে প্রকাশ করি মাইনাস ওপি হবে। হ্যাঁ, মাইনাস ওপি হবে, শিখেছি, এটা মাত্র শিখে আসলাম। ঠিক আছে, যে বিপরীত ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে তার দিক পরিবর্তন হবে, মাত্র শিখে আসলাম। নেগেটিভ ভেক্টর প্লাস হচ্ছে ও কিউ। তো দেখো তো এখন খেয়াল করে আমরা যা লিখলাম সেটাই তো পেলাম আমরা। হ্যাঁ, সেটাই পেয়েছি, কি ও কিউ মাইনাস ওপি। তাহলে মনে রাখার বুদ্ধি হচ্ছে যখন আমরা যেটা মুখে উচ্চারণ করব পরে যে বিন্দুটা, সেই বিন্দুর অবস্থান ভেক্টরটা আগে হবে বিয়োগ অন্য বিন্দুর প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে আমরা কিন্তু সরণ ভেক্টরটা পেয়ে যাব। আমাদের পরীক্ষায় যদি আসে নৈর্ব্যক্তিক আকারে তাহলে বা 1 মার্কের প্রশ্ন আকারে, তাহলে আমরা লিখবো অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। ঠিক আছে, তো এটা গেল আমাদের সরণ ভেক্টর, এটা কিন্তু আমাদের লাগবে। ওকে, তো এইবার আসো হচ্ছে ভেক্টর ত্রিভুজ সূত্র কিন্তু অলরেডি পড়েছি আমরা, আর একবার একটু দেখে নিব। ত্রিভুজ সূত্র আর সামুদ্রিক সূত্র দেখছি, আজকে অনেকখানি আগা যাবে। ঠিক আছে, অনেকখানি আগা যাবে, আর একদিন মোটামুটি শেষের দিকে চলে যাবো, আশা আশা রাখছি। ঠিক আছে, এখানকার কঠিন টপিক বলতে তোমাদের কাছে যেটা মনে হয় আপেক্ষিক বেগ, একেবারে রিফ্রেশ করে পড়বো আমরা, যেন আমাদের ভুল না হয়। পরীক্ষায় কিন্তু একটা আসবে, এবারে পরীক্ষায় একটা আসার সমূহ সম্ভাবনা আছে আপেক্ষিক বেগ থেকে। ঠিক আছে, ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র কি আমরা যখন পরীক্ষায় আসবে নৈর্ব্যক্তিক সরি কি বলে ওটা সংজ্ঞা আকারে বা 1 মার্কের স্টেটমেন্ট আকারে, 2 মার্কের আকারে, তখন কিন্তু আমরা কিভাবে লিখবো সেভাবে আগে বলে দিচ্ছি। তো দেখো তো এখানে 3টা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। দেখো এই 3টা ভেক্টর কিন্তু একই সাথে ক্রিয়াশীল। তো প্রথমে একটু বলে নিই ত্রিভুজ সূত্র আলোচনা করার আগে, আগে একটু বলে নিচ্ছি যে আমরা ভেক্টর 2 বা ততোধিক ভেক্টরে যদি যোগ করতে চাই বা লব্ধি বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তো আমাদের লব্ধির অনেক সময় সংজ্ঞা পরীক্ষায় আসে, একটু বলে নিচ্ছি। ভেরি সিম্পল, 2 বা ততোধিক ভেক্টর যোগ করলে নতুন যে ভেক্টর রাশি পাওয়া যায় তাকে লব্ধি ভেক্টর বলে। আর একটা যদি যোগ করতে হবে এই কথাটার সাথে, কি সেটা হচ্ছে সমজাতীয় বলতে হবে, কারণ আমি বেগের সাথে বল ভেক্টর যোগ করতে পারবো না, বলের সাথে বল, বেগের সাথে বেগ, এরকম যোগ করতে হবে। এই জন্য আমরা সমজাতীয় কথাটা একটু উল্লেখ করে আমার সংজ্ঞার মানটা স্ট্যান্ডার্ড হয় বা বিবৃতির মানটা স্ট্যান্ডার্ড হয়। কি বলবো? সমজাতীয় 2 বা ততোধিক ভেক্টরকে যোগ করলে নতুন একটি ভেক্টর রাশি পাওয়া যায়, এই নতুন ভেক্টর রাশিকে ভেক্টরগুলির লব্ধি ভেক্টর বলে। ঠিক আছে, বা ভেক্টরগুলির যোগফল বলে। খুবই সিম্পল কথায় আমরা কি বলি, সাধারণ কথায় যোগফল, যোগফল মানেই লব্ধি। ওকে, তো এইরকম যোগ করার একটা পদ্ধতি হচ্ছে ত্রিভুজ সূত্র। তো এই বরাবর একটা ভেক্টর কাজ করছে। এও একটা কথা বলে রাখি যে পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারে আসে বহু নির্বাচনী। ঠিক আছে, কিরকম, যে ভেক্টর যোগের শর্ত কি, পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারে আসে বা 1 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে। ভেক্টর যেগুলো ভেক্টর আমি যোগ করব সবগুলা সমজাতীয় হতে হবে এবং একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে। 1 নম্বর কি, সমজাতীয় হতেই হবে। 2 নম্বর শর্ত কি, একই সাথে একই বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে। দেখো তো ও বিন্দুতে 3টা ভেক্টর ক্রিয়াশীল। ঠিক আছে, তাহলে আমি এইটা একটা, এটা একটা, আমি দাগালাম, এই যে প্রথম ভেক্টর, আমি যদি ও এ নিই, এটা ও বি নিলাম, ও বি না, হ্যাঁ ও বি ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর। তাহলে ও এ ভেক্টরকে আমি এটা দ্বারা প্রকাশ করলাম, মনে করো ও এ ভেক্টর হচ্ছে পি, ওই ভেক্টর হচ্ছে কিউ, এটা কিউ দ্বারা প্রকাশ করলাম। এই তীর চিহ্ন এদিকে যাবে কিন্তু, এবার দেখো তো এটা এইদিকে, তার মানে তীর চিহ্ন এদিকে, দেখো এই 3টাকে এটার দ্বারা প্রকাশ করলাম আর দ্বারা, তাহলে আমরা কি পাবো, এই কি বলবো, সমজাতীয় 3টা ভেক্টরকে, কোন বিন্দুতে ক্রিয়াশীল সমজাতীয় 3টা ভেক্টরকে যদি যদি কোন ত্রিভুজের 3টা বাহু দ্বারা একই ক্রমে, খেয়াল করে দেখো, একই ক্রমে, দেখো এই 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 একই ক্রমে যদি প্রকাশ করা যায় তাহলে তাদের লব্ধি হচ্ছে 0।
তাহলে লব্ধি কত? 0, পি প্লাস কিউ প্লাস আর। এটা মনে হয় ওই গতিবিদ্যা শিখেছি আমরা, তাই না? হ্যাঁ, এই এটা আমাদের যখন পরীক্ষায় আসবে 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য, তখন আমরা বলবো। যদি 2 মার্কের জন্য আঁকে চিত্র আঁকায় বলবো, 1 মার্কের জন্য আসলে আর বলবো না। আসল জিনিস কোনটা? এইটা। এটাকে প্রেজেন্ট করেছে কি কার মাধ্যমে? ত্রিভুজের মাধ্যমে, ত্রিভুজের 3টা বাহুর মাধ্যমে একই ক্রমে। এবার অ্যানাদার প্রেজেন্টেশন আমাদের যখন অঙ্ক করার সময় লাগবে, বিভিন্ন চিত্র আঁকানোর সময় লাগবে, ভেতরে লাগবে, তখন কিন্তু আমরা এভাবে প্রেজেন্টেশনটা দিব না। আমরা দেখো তো এভাবে দিব। আমরা দিব হচ্ছে এইভাবে, যে এইটা এইটা ইজ ইকাল টু এইটা। শিখলাম, মাত্র শিখেছি, আগে শিখেছি আমরা, যে এটা যদি আমি এ বলি, বি বলি, সি বলি, তাহলে মনে করো আমি এখানে যাচ্ছি, এ বি এ দরকার, বি এ দরকার, ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু হচ্ছে বিসি প্লাস সিএ, বিসি প্লাস হচ্ছে সিএ। এইভাবে আমরা প্রেজেন্টেশন করবো ভেতরে যখন থাকবে। বি থেকে আমার এ দরকার, বি এ দরকার, যেটা দরকার সেটা আমি একবারে চলে গেলাম উল্টা দিক দিয়ে, আবার উল্টা দিক দিয়ে বলবো না, অন্য দিক দিয়ে আমরা ঘুরবো, বিসি প্লাস সি। ওকে, যেটা আমরা জানি, আমরা এটা আমি আর অতিরিক্ত আর কথা বললাম না। এটা গেল ত্রিভুজ সূত্র। তো আমাদের, আমরা প্রথমে যদি মনে করো স্যার আমি এভাবে ঘুরবো, তাও কোনো সমস্যা না। আমরা যদি একটা উদাহরণ দিই, দেখো আমি একভাবে ঘুরতে পারি, 2 ভাবে ঘুরতে পারি। তুমি একভাবে ঘুরে দেখো, এই যে এরকম করে ঘুরলাম, মনে করো এইভাবে আছে, দেখো আমি যদি দেখাই যে এই বরাবর পি দেওয়া আছে, এই বরাবর কিউ দেওয়া আছে, এই র্যান্ডমলি আমি নিলাম, এই বরাবর আর দেওয়া আছে, ঠিক আছে, র্যান্ডমলি আমি নিলাম। আমি কি করবো, একটা বিন্দুতে পয়েন্ট করলাম, এ বি সি, যে কোনো দিক দিয়ে তুমি ঘুরতে পারো। আমি দেখাচ্ছি কিভাবে তুমি করবা। এই দেখো, আমি মনে করে দিতে ঘুরবো, এদিকে ঘুরবো, হ্যাঁ পি তাহলে পজিটিভ, যেদিকে যাচ্ছি সেদিকে আমার পি ভেক্টরটা। এখানে আসলাম, দেখো তো খেয়াল করে, আমি কিন্তু এদিক দিয়ে ঘুরছি উল্টা দিকে, তাহলে মাইনাস কিউ লিখবো। এখানে চলে আসলাম, এখান থেকে এখানে আসবো, আবার মাইনাস কিউ আর লিখতে হবে, ইজিক্যাল টু 0 লিখবো। তারপর কি পাচ্ছি? পি ইজিক্যাল টু কিউ প্লাস হচ্ছে আর। এটা আমরা লিখে দেখবো আমাদের অপশনের সাথে নৈর্ব্যক্তিক আকার আসে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভর্তি পরীক্ষাও আসে। আমরা নৈর্ব্যক্তিকের অপশনের সাথে মিলিয়ে দেখবো কোনটা আমার এই অপশনের সাথে মিলে। অথবা তুমি যদি এদিক দিয়ে উল্টা দিক দিয়ে ঘুরতে চাও, দেখো খেয়াল করো, বিএ, বিএ লিখি না, একবার আর লিখি। এবার এদিক দিয়ে ঘুরতেছি, এই যে আর একই দিকে আছে, দেখো প্লাস কিউ, হ্যাঁ প্লাস কিউ। তারপর দেখো সি তে চলে আসলাম, সি থেকে যখন বিতে যাচ্ছি একই দিকে ঘুরতেছি, নেগেটিভ আছে, নেগেটিভ আছে, তো মাইনাস পি লিখতে হবে, মাইনাস পি ইজিক্যাল 0। একই জিনিসই দেখো তো, আর প্লাস কিউ ইজিক্যাল টু একই জিনিসই, ইজিক্যাল টু হচ্ছে পি। ঠিক আছে, ওকে, এই গেল আমাদের ঘটনা। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা নৈর্ব্যক্তিকের জন্য খুবই সংক্ষেপে যেন আমরা ত্রিভুজ সূত্রটা কিন্তু লিখতে পারি। ওকে, এবার আসো ভেক্টর যোগের সাধারণ নিয়ম। এটা একটু পড়াই, মানে এটা 2 মার্কের জন্য পরীক্ষায় খুবই আসে। ভেক্টর যোগের সাধারণ নিয়ম, 1 মার্কের জন্য ভেক্টর যোগের সাধারণ নিয়ম। তোমাদের আসলে এগুলো পড়ানোর কারণ হচ্ছে যে তোমরা বেসিক্যালি এগুলো পড়তে চাও না। 1 মার্ক 2 মার্ক সবারই একই কথা, 1 মার্ক 2 মার্ক পারি না স্যার। 1 মার্ক 2 মার্ক কিন্তু কঠিন কিছু না। আমি তো সবসময় ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছি, সারা বছর ধরে ভেঙে ভেঙে পড়েছি ভেক্টর যোগের। তারপর আমরা লব্ধি চলে চলে আসবো, ভেক্টর যোগের সাধারণ নিয়ম। আমরা অনেকগুলো আগাতে পারবো আজকে, আশা রাখছি। ওই লিঙ্ক একটা জুবাইর দিবা নাকি? জুবাইর আছে? আচ্ছা, দিয়ে দিও। আমরা অনেক দূর আগা যাবো আজকে, কারণ এটা আমরা জানি। সবাইকে একটু রিভিউ করে দিচ্ছি। ভেক্টর যোগের সাধারণ নিয়ম হচ্ছে, এই দুইটা ভেক্টর যোগ করবো, মনে করো 2টা ভেক্টর যোগ করবে, এই যে একটা ভেক্টর, এই যে মনে করো একটা ভেক্টর নাম দিলাম হচ্ছে এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, এই আমি একটু ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি আপনাকে। এটা ধরে নাও, এটা দিলাম আর কি, নাম দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম হচ্ছে বি ভেক্টর। এই দুটা ভেক্টর আমি যোগ করতে চাই। সাধারণ নিয়মটা কি? বেসিক্যালি সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র সব একই, কিন্তু প্রেজেন্টেশনটা খালি ভিন্ন ভিন্ন। দেখো খেয়াল করে, তাহলে আমরা প্রথম ভেক্টরটা আমি যদি বলি যে এ প্লাস বি বের করতে চাই, আমি মনে করলাম দুটা ভেক্টর যোগ করবো, এ প্লাস বি লিখবো, এ প্লাস বি লিখবো, এ প্লাস বি আমি করতে চাই, দুটা ভেক্টর যোগ করতে চাই, এ এ প্লাস বি। যখন আমি এ প্লাস বি বলছি, প্রথম ভেক্টর কি? এ। তাহলে প্রথম ভেক্টর দাগা নাও, দাগা নিলাম, দেখো তো সমান করে দাগাও, এই যে সমান করে দাগালাম, মোটামুটি সমান করে দাগালাম। প্রথম ভেক্টরের পাদবিন্দু কোনটা? এইটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, যেখানে তীর থাকে সে শীর্ষবিন্দু। দ্বিতীয় ভেক্টর দাগাবো, প্রথম ভেক্টরের পাদবিন্দুতে আমরা শীর্ষবিন্দু, প্রথম ভেক্টরের
শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে দ্বিতীয় ভেক্টরটা অঙ্কন করলাম। দ্বিতীয় ভেক্টর আমি যে অঙ্কন করলাম, এই যে ছোট বড় একটু হতে পারে, মোটামুটি এই যে দেখো এরকম, এই যে এরকম দাঁড়ালাম আমরা। ওকে, তারপর এটা প্রথম আমি লিখে নিলাম, এটা প্রথম, এটা দ্বিতীয়। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে এভাবে বললেই হয়ে যাবে, ঠিক আছে। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে দ্বিতীয় ভেক্টর অঙ্কন করা হলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত সরল রেখা রেখা হ্যাঁ ভেক্টর দ্বয়ের যোগফল নির্দেশ করে, ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে, এ প্লাস হচ্ছে বি, এ প্লাস বি নির্দেশ করে। এটাই হচ্ছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম। দেখো বেসিক্যালি আমরা কিন্তু ত্রিভুজ সূত্রে পড়ে ফেলেছি, খেয়াল করে দেখো, এই যে এইটা যোগে এইটা ইজিক্যাল টু এইটা, ত্রিভুজ সূত্রে কিন্তু পড়েছি, কিন্তু প্রেজেন্টেশনটা বলার কথাটা এরকম ভাবে হবে। হ্যাঁ, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে দ্বিতীয় ভেক্টর অঙ্কন করা হলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা কি নির্দেশ করে? ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। ওকে, হয়ে গেল। কিন্তু এগুলো আমি আর লিখে দিব না, কিন্তু এগুলো বলে দিলাম, কিন্তু এগুলো একটু দেখে নিও, এগুলো পড়াটা জরুরি। তুমি যদি 1 2 না পড়ো তাহলে কিন্তু 50 মার্কের মধ্যে 50 পাবা না, কমে যাবে নাম্বার কিন্তু। এবার আসা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র এক মিনিট একটু বলবো। সামান্তরিক সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। আপেক্ষিক বেগ বের করতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সূত্রটা কিন্তু আমাকে অঙ্কন করে কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে। সুতরাং এটা সম্পর্কে যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে এখনই তুমি দূর করে নিবা, ঠিক আছে। খুবই সহজ, আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি। এই যে দুইটা ভেক্টর দাগাবো আমরা, একটা সামান্তরিক আগে দাগায় নি, এই যে সামান্তরিক আগে দাগায় নি, প্রথমে দুইটা ভেক্টর দাগালাম। দেখো দাগানোর নিয়মটা একটু দেখে নিই। আমরা যদি বলি এই যে দুইটা ভেক্টর দেখাচ্ছি, একই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, খেয়াল করে দেখো, একই বিন্দুতে দুইটা ভেক্টর কিন্তু কাজ করছে। এই যে একই বিন্দু থেকে এইবার আবার দেওয়া হচ্ছে পি ভেক্টর, এবার আবার দিলাম হচ্ছে কিউ ভেক্টর। দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, মনে করো ও বিন্দুতে ক্রিয়াশীল। ওকে, নাম দিয়ে দাও, নাম দিয়ে দাও পি, নাম দিয়ে দাও কিউ। প্রথম কাজ হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গায় এই সামান্তরিকের সূত্র ব্যবহার করব, আমরা দুইটা তীর চিহ্ন সম্বলিত রেখা যদি পেয়ে যাই কোনো বিন্দুতে ক্রিয়ারত, এবং এখানে খেয়াল করতে হবে ওই বিন্দু থেকে দুইটা ভেক্টর কিন্তু বের হয়ে যেতে হবে, তবেই কিন্তু আমি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আলফা বলতে পারছি। এই ক্ষেত্রে তখনই কিন্তু এই কোণটাকে কিন্তু আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারছি। একটু খেয়াল করি, যখন আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব অবশ্যই যেন আমাদের মাথার মধ্যে থাকে যে বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল আছে সেই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে যেতে হবে। দেখো সামান্তরিকের সূত্রে কিন্তু বের হয়ে গেছে, তীর চিহ্ন দেখো স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর কি করব আমরা, তারপর এই দুইটা সন্নিহিত বাহু দ্বারা আমরা দুইটা সামান্তরিক এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু দ্বারা আমরা সামান্তরিক অঙ্কন করবো। এই সামান্তরিক অঙ্কন করে ফেলেছি।
ঠিক আছে, তাহলে এই যে ভেক্টরটাকে আমরা এই পি ভেক্টর এপি এটা প্রকাশ করতে পারি এবং এই কিউ ভেক্টর কিন্তু এটা প্রকাশ করতে পারি। একটু খেয়াল করি লব্ধি কোন দিক দিয়ে যাবে সেইটাই প্রকাশ করছে সামান্তরিক সূত্র। লব্ধি যাবে যে বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল না সেই বিন্দু দিয়ে যাবে, কিন্তু সেই কর্ণ দিয়ে যাবে, কিন্তু এই অন্য কর্ণ দিয়ে কিন্তু যাবে না। তাহলে আমি একটু কর্ণটা যদি দাগায় নিই, কর্ণটা যদি দাগায় নিই, এই যে লাল কালি দিয়ে দাগালাম, এই যে কর্ণটা দাগা দিলাম, এদিক দিয়ে যাবে হচ্ছে লব্ধি। তাহলে এটা হচ্ছে লব্ধি, ডাবল তীর চিহ্ন দিলাম, লব্ধি প্রকাশ করবে। লব্ধি মানে কি বলতো? লব্ধি মানে দুটো ভেক্টরের যোগফল। তার মানে কি আমরা বলতে পারি না? হ্যাঁ বলতে পারি, আর ইজ ইকাল টু পি প্লাস কিউ। আর ইজ ইকাল টু কত? পি প্লাস কিউ। ভেক্টর ত্রিভুজ সূত্র ব্যবহার করে চলে আসে, তার মধ্যে আর যাচ্ছি না আমি। এটা তাহলে খেয়াল করো, যে বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়াশীল আছে সেই ভেক্টর থেকে বিন্দু থেকে দুইটা ভেক্টর কিন্তু বের হতে হবে, দুইটা ভেক্টর কিন্তু বের হতে হবে। তবেই কিন্তু আমার ওই ভেক্টরে ওই তারপর কিন্তু বের করার পর কি করব আমরা? বের করার পর কিন্তু আমরা একটা কাজ করব, ওই দুইটা বাহু দ্বারা আমরা বাহু দ্বারা তীর চিহ্ন সম্বলিত রেখা দ্বারা আমরা একটা সামুদ্রিক অঙ্কন করব, করে ওই বিন্দুগামী যে বিন্দুতে ভেক্টর দ্বয় ক্রিয়াশীল আছে সেই বিন্দুগামী একটা কর্ণ দাগায় ফেলবো। ওই কর্ণ দিয়েই কিন্তু ওই ভেক্টর দ্বয়ের যোগফল বা লব্ধি প্রকাশ করবে। আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। আমরা কি শিখেছি? আমরা শিখেছি আর এর মান ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কিছুদিন আগে কিন্তু ওই ইয়াতেও শিখলাম, বলের সামান্তরিক সূত্র, বেগের সামান্তরিক সূত্র, গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যাতে, তাই না? এইবার খেয়াল করো, আমরা লব্ধির দিক চাচ্ছি, লব্ধির দিক চাচ্ছি। তো লব্ধির দিক কোনটা? যে কোনো একটা ভেক্টরের সঙ্গে দিক লিখছি, আমরা পি ভেক্টরের সঙ্গে লিখলাম থিটা, এই যে লব্ধির দিক এইটুকা, এইটা হচ্ছে লব্ধির দিক চিন্তা করলাম, এই যে এইটা পি এর সঙ্গে। তাহলে আমাদের ট্যান থিটা সমান কত পাবো আমরা? সবাই জানি, আমরা শিখেছি, বুদ্ধি করে শিখেছি, যে ভেক্টরের সঙ্গে লব্ধি কোণ উৎপন্ন করেছে এটা বারবার লাগবে, কিন্তু বিশেষ করে আমরা এইটা ব্যবহার করবো আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের লাগবে কিন্তু। এবার খেয়াল করো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এখানে পি লিখবো প্লাস কিউ সাইন আলফা, উপরে সাইন থাকবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি সাইন বা কজ, মনে রাখার জন্য বলছি, সাইন ভাগ কস কিউ কজ আলফা। এটা আমাদের লব্ধির মান এবং লব্ধির দিক, আর এটা হচ্ছে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর, ঠিক আছে? তো এটা আমার সামান্তরিক সূত্র, সব জায়গায় আমরা এটা অনেক জায়গায় আমরা ব্যবহার করব, বিশেষ করে আমরা হচ্ছে আপেক্ষিক বেগে কিন্তু ব্যবহার করব, যেখানে আমার ওই আপেক্ষিক বেগগুলো আমাদের কাছে একটু মনে হয় জটিল জটিল ভাব আছে, বুঝতে একটু সমস্যা হয়, ঠিক আছে? বুঝতে একটু সমস্যা হয়। এবার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মাত্র শিখলাম, আমরা শিখেছি, টোটালটাই রিভিউ করব ভেক্টরটা, মধ্যবর্তী কোণ। তো বুঝতেই পারছো, যখন এরকম করে বের হয়ে গেছে দুইটা ভেক্টর, এই যে বের হয়ে গেছে, বের হয়ে গেছে, ধরে নিলাম এটা 60 ডিগ্রি, তাহলে এখানে আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি প্রকাশ করছি আলফা দ্বারা, আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি লিখতে পারছি এক নম্বরে। দুই নম্বরে লব্ধি তো বুঝতেই পারছো, এই দেখো লব্ধি কোন দিক দিয়ে যায়, এই যে দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা দিক দিয়ে যায়, কর্ণ বরাবর। তো কর্ণ কোন দিক দিয়ে থাকে? দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো দিক দিয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ লব্ধি কিন্তু এই বরাবর যাবে কোনো একটা দিক দিয়ে। ওকে, এবার একটা ভেক্টর চলে যাচ্ছে, একটা ভেক্টর চলে আসতেছে, এই বরাবর আসতেছে, এই যে কিউ, এটা হচ্ছে পি। ওকে, তাহলে দেখো এখন কিন্তু এই 60 ডিগ্রিকে আমি কিন্তু আলফা বলবো না, আলফা বলতে কিন্তু আমি স্পেশাল বলছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফাকে আমি শুধু আলফা মনে রাখলে হবে না, মুখস্থ করলে হবে না। আলফা কি? আলফা হচ্ছে যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু, যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাচ্ছি তাদের মধ্যবর্তী কোণ আলফা। ওই অঙ্কের মধ্যে যেখানে কোণ দেখবা সেখানে আলফা বসায় দিলে কিন্তু হবে না। আমি দেখবো যে এখানে পি এবং কিউ ভেক্টরের লব্ধি বের করতে চাচ্ছি, তাহলে পি এবং কিউ ভেক্টরের লব্ধি কোণটা কত? তাহলে আমরা কি করতে হবে? প্রথম শর্ত হচ্ছে যে বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়াশীল আছে সেখান থেকে দুটো ভেক্টরকে বের করে দিতে হবে। একটা বের হয়ে আছে দেখো এখানে, আর একটা বের হয়ে নাই, আর একটা আমরা বের করে দিলাম, এই যে বের করে দিলাম, লাল কালি দিয়ে দিলাম এই কারণে যে বের করে দিলাম। ওকে, এই কোণটা হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওই 60 ডিগ্রি কিন্তু না, শিখাইছি বারবার, একটু মনে করে দিলাম। তাহলে 120 ডিগ্রি এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, দুই নাম্বার, ঠিক আছে? তো এই গেল আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে 3 নাম্বারটা নিয়ে নিই, ওই পেজে যে নতুন একটা শুরু করবো আমরা। 3 নাম্বার, 3 নাম্বার মনে করো এই দিক থেকে আসতেছে, এইটাও আসতেছে এই দিক থেকে 60 ডিগ্রি,
এই 60° কিন্তু আমরা আলফা বলবো না, এই 60 কে আমরা আলফা বলবো না। আমরা প্রথমে একটা কাজ করি, বের করে দিই। এই যে বের করে দিলাম, এই যে বের করে দিলাম, যদিও এখানে 60 হবে, হোক 60°, কিন্তু ওই 60 নিব না আমি। এই 60 হবে হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এই 60টা, এটা হচ্ছে আলফা হবে। ওকে, কারণটা হচ্ছে যখন আমি লব্ধির দিক বের করব, এই 60 নিলে তো কাজ হবে না, লব্ধি কিন্তু এই দিক দিয়ে আসবে, দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা দিক দিয়ে যাবে। এই যে এই দিক দিয়ে আমি তীর চিহ্ন দিলাম, এই যে এই দিক দিয়ে লব্ধি যাবে, এই যে এই দিক দিয়ে যদি দেখাই, এই যে এদিক দিয়ে যাবে কোনো একটা দিক দিয়ে, কর্ণ দাগা এদিক দিয়ে যাবে, মাঝামাঝি কোনো একটা দিক দিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমরা এটা যদি নিই, এই 60 নিই, তাহলে কিন্তু এই দিক দিয়ে দাগাতে হতো, ওই দিক দিয়ে তো লব্ধি যাবে না, এই দিক দিয়ে লব্ধি যাবে, ঠিক আছে, লব্ধি যাবে হচ্ছে এই দিক দিয়ে। ওকে, তাহলে আমার কোণ হয়ে গেল, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, এবার আসো, ভেক্টরের সামান্তরিক সূত্র কিন্তু ব্যবহার করতে পারছি। ওকে, এবার একটা জিনিস একটু শিখে নিই, যে আপেক্ষিক বেগের আজকে প্রথম দ্বিতীয় সেশনে না নিই, আমি আপেক্ষিক বেগটা প্রথম সেশনে নেব, এটা তো সেকেন্ড লিঙ্কের ক্লাস হচ্ছে। হ্যাঁ, আপেক্ষিক বেগটা আমরা প্রথম সেশনে নিয়ে অন্যগুলো শিখাবো। আজকে আমরা উপাংশটা একটু শিখে নিই। উপাংশ, উপাংশ তো যে কোনো দিকে উপাংশ হতে পারে, আবার লম্ব উপাংশ হতে পারে। আমাদের সকল ক্ষেত্রে খুবই কমন একটা জিনিস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে লম্ব উপাংশ। তো আমরা এটা কিন্তু অলরেডি যারা গণিত পড়েছো, গণিতে শিখে আসছি আমরা, ওই গতিবিদ্যাতে সুন্দর করে শিখে আসছি, যে কোনো দিকে উপাংশ, আর একটা হচ্ছে লম্ব উপাংশ পরস্পর। তো আমরা দুটোই একটু শিখে নিই, নৈবেত্তিক পরীক্ষা আসতে পারে, সংক্ষেপে ছোট্ট করে যদি আমরা অ্যান্সার করতে পারি, তা আমাদের কিন্তু অনেক লাভ। তো যে কোনো দিকে উপাংশ যখন আমরা বলবো, এই যে এইটা, এটা মনে করো আর, মনে করো এইটার আমি যে কোনো দিকে উপাংশ বের করবো, তো যে কোনো দিকে উপাংশটা এমন ভাবে উপাংশ হতে হবে যেন ওই দুটা যোগ করলে কিন্তু আবার আগের ভেক্টরটা ফিরে আসে। আমি আর এর উপাংশটা আমি যে কোনো দিকেই নিতে পারি, কিন্তু মনে করো আর এর আমি দুইটা উপাংশ নিতে চাচ্ছি, দুইটা, হ্যাঁ, এটা আলফা কোণে, একটা বিটা কোণে। আলফা কোণের নামটা দিলাম হচ্ছে পি, বিটা কোণের নাম দিলাম হচ্ছে কিউ। কিন্তু ওই পি এবং কিউ যোগ করলে আবার কিন্তু আর ফেরত পেতে হবে, পি এবং কিউ যোগ করলে কিন্তু আবার আর কে ফেরত পেতে হবে। দুই একটা ভেক্টরকে দেখো, ভেক্টরের বিভাজনে বলতে পারো, কোন একটা ভেক্টরকে দুই বা ততোধিক পথে দিকে, দুই বা ততোধিক ভেক্টরে বিভাজন করা হলে সেগুলোকে বলা হচ্ছে ভেক্টরের উপাংশ, ঠিক আছে। আর মূল ভেক্টরটাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর কিন্তু হবে। মূল ভেক্টরটা মনে করো আর কে ভেঙে আমি দুই বা ততোধিক যে কোনো পরিমাণ পেতে পারি, কিন্তু মনে করো আর কে ভেঙে আমি পি কিউ সহ আরো 3-4টা ভেক্টর আমরা উপাংশে ভাগ করলাম, মূল ভেক্টর, তাহলে আর ভেক্টরটা মূল ভেক্টর। আর ওই যে ভেক্টর গুলা ভাগে বিভিন্ন ভাগে ভাগ করলাম, হ্যাঁ, ওইগুলোকে বলবো আমরা হচ্ছে উপাংশ ভেক্টর বা অংশক ভেক্টর। যদি আমরা বলি যে এ এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি প্লাস সি প্লাস ডি, তাহলে এ হচ্ছে মূল ভেক্টর, আর বি সি ডি হচ্ছে অংশক ভেক্টর, উপাংশ ভেক্টর নৈর্ব্যক্তিকের জন্য লাগতে পারে। ওকে, আমরা যে কোনো দুই দিকে উপাংশ প্রথমে পড়ছি, যে কোনো দুই দিকে উপাংশ পড়ছি, তারপর আমরা অনেকগুলা দিকে উপাংশ পড়বো, ঠিক আছে, অনেকগুলা দিকে উপাংশ পরে পড়ছি। তাহলে কোন একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভাজন করার পদ্ধতিকে আমরা বলবো ভেক্টরের বিভাজন। কোন একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে ভাগ করার পদ্ধতিকে বলবো আমরা হচ্ছে কি, ভেক্টরের বিভাজন, ঠিক আছে। ওকে, তো আমরা দুই দিকে বিভাজনটাকে পড়ি, যে কোনো দুই দিকে, মনে করি এটা আলফা কোণে বিভাজন করব, এটা হচ্ছে বিটা কোণে বিভাজন করব, আলফা কোণে বিটা কোণে, এই যে আলফা কোণে করলাম একটা, বিটা কোণে করলাম একটা, এটা করলাম হচ্ছে আলফা কোণে, মনে করে এটা করলাম হচ্ছে বিটা কোণে, হ্যাঁ, এটা হচ্ছে আলফা কোণে, এটা বিটা কোণে, শিখে নি, ঠিক আছে। তো আমরা যে বিভাজন করলে খালি হবে না, এটা মূল ভেক্টরের মতো হয়, যে দেখো এরকমই হবে কিন্তু লাস্ট পর্যন্ত, এই যে এরকমই হবে কিন্তু, এই দেখো খেয়াল করো, আমরা কিন্তু সুন্দর একটা সামান্তরিক পেয়ে গেছি। তাহলে এই আর ভেক্টরটাকে এটার নাম দিলাম হচ্ছে পি ভেক্টর, এবং কিউ ভেক্টরে এমন ভাবে বিভাজিত করলাম যাতে পি এবং কিউ যোগ করলে আর পাওয়া যায়, না পাইলে কিন্তু হবে না, তাহলে এই বিভাজনটা হবে না। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি পেতে হবে, মূল ভেক্টরটা ফেরত পেতে হবে। এখানে কিন্তু আর কে ভাঙায় পি এবং কিউ করেছি, আগেই বলছি, এখানে পি এবং কিউ মিলে কিন্তু আর করি নাই, আর কে ভাঙায় কিন্তু আমরা পি প্লাস কিউ করেছি, হ্যাঁ। ওকে, তাহলে এখন কি হবে,
আলফা কোণে বিভাজিত। তাহলে আমার এই ভেক্টরটার মান হবে হচ্ছে, এই পি ভেক্টরের মান হবে মনে করে এ ও এ, ঠিক আছে। আর এটার নাম দিলাম হচ্ছে ও বি, এর নাম দিলাম হচ্ছে ও সি। তাহলে এইটুকার মান কত হবে দেখো তো, এইটুকার মান হবে, মান কিন্তু ভেক্টর না কিন্তু, এই যে পি ভেক্টরের মান হবে আলফা কোণে যখন বিভাজিত করব, নিচে থাকবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, দুইটা কোণের যোগফল থাকবে, উপরে থাকবে অন্য ভেক্টর থাকবে, এই কি থাকবে, অন্য ভেক্টর ইন্টু সাইন বিটা, অন্য ভেক্টর ইন্টু, এই ঠিক বললাম নাকি ভুল বললাম রে? আমি তো নিজেই কনফিউজিং হয়ে গেলাম, কারণ থিওরি তো আর আমার তো আর মুখস্থ নেই, একেবারে তো মুখস্থ আর নেই। অন্য ভেক্টর হবে না কোন ভেক্টর হবে? এই যেটা এখানে পাইছি, ও আচ্ছা অন্য ভেক্টর কেন, সরি, আর সাইন বিটা, আমি আর কে তো ভাঙছি, আর সাইন, দেখো আলফা কোণে যখন আমি বিভাজিত করব তখন হচ্ছে উপরে কিন্তু বিটা কোণ হবে, মনে যেন থাকে, এবং ওবি বের করব। ওবি মানে কি? ওবি মানে হচ্ছে বিটা কোণে যেটা বিভাজন করেছি, তাহলে উপরে হবে হচ্ছে আর সাইন আলফা, নিচে সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। এটা যে কোনো দিকে বিভাজন, যে কোনো, লিখে নিচ্ছি, যে কোনো দুই দিকে বিভাজন, যে কোনো দুই দিকে বিভাজন। তাহলে বিভাজিত অংশগুলোর মান হচ্ছে, বিভাজিত অংশগুলোর মান কিন্তু ও এ ও বি, আলফা কোণে যদি বিভাজিত করি আমি, উপরে যাবে বিটা কোণ, বিটা কোণে যদি বিভাজিত করি সেটার নাম হবে আলফা। যাই হোক, এটা যদি মনে না থাকে নাই। তো এখন যদি বলি যে পরস্পর লম্ব পাংশ যদি হয়, আর এর আমি পরস্পর লম্ব পাংশ করছি এবার, পরে আর এর হচ্ছে পরস্পর লম্ব পাংশ করছি, এই যে আর এর পরস্পর লম্ব পাংশ করছি, ওকে, এই যে পরস্পর লম্ব পাংশ করছি, এই যে পরস্পর লম্ব পাংশ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এবার আবার মনে করো হচ্ছে কিউ, এবার আবার মনে করো পি, এবার একবারে লম্ব পাংশ, খেয়াল করে দেখো একবার লম্ব, লম্ব মানে কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তখন আমরা জানি যেটা আলফা হলে আমরা কি লিখবো বলো দেখি, পি ভেক্টরের মান কত লিখবো, ও এ, এটা দিলাম মনে করো ও বি, এটা কিউ ভেক্টর, তাহলে ও এ ইজ ইকুয়াল টু, মাত্র জানি আমরা বারবার শিখেছি, ও ইজ ইকুয়াল টু আর কজ আলফা, আর ও বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা, মনে জানা থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো একটা ভেক্টরের যদি দুটো উপাংশ লম্ব হয় পরস্পর, তাহলে আমরা একটা কোণের মাধ্যমে প্রকাশ করব, যে বরাবর উপাংশ চাচ্ছি সেই বরাবরই যদি কোণ থাকে তাহলে কজ আলফা দ্বারা গুণ করব, আর তার লম্ব বরাবর যদি উপাংশ পেতে চাই তাহলে ওইটাকে আমরা সাইন আলফা দ্বারা গুণ করব। সুবিধাটা কি, একটা কোণ জানলেই আমার হয়ে যাচ্ছে, দুইটা কোণ আমার জানার দরকার হচ্ছে না। এখানে কি হয়, তাহলে জটিলতা পরিহার হয়, তাই আমরা আর কজ আলফা আর সাইন আলফা জানি আমরা, ওকে। তাহলে উপাংশ ভেক্টর কিন্তু কমপ্লিট হয়ে গেল, এইটুকু দুইটার জন্য হয়ে গেল, এটা যে কোনো দিকে উপাংশ, আর এটা হচ্ছে পরস্পর লম্ব উপাংশ, পরস্পর লম্ব উপাংশ, লম্ব উপাংশ, তাহলে আলফা কোন উপাংশ কজ আলফা, আর তার লম্ব দিকে উপাংশ হচ্ছে আর সাইন আলফা, ওকে, আর সাইন আলফা। তাহলে আমাদের হয়ে গেল এটা, অনেকগুলো টপিক এখানে, শেষ করা যায় না, শেষ করা যায় না। এবার দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি, তাহলে এখানে দেখো তো লব্ধিটা বের করা খুবই সহজ। এখানে যদি বলি যে লব্ধি বের করবো আমি, আর এর মান বের করবো, তাহলে ভেরি সিম্পল, আর স্কয়ার ইজ ইকাল টু, দেখো আর স্কয়ার ইজ ইকাল টু পাবো আমরা ও স্কয়ার প্লাস হচ্ছে ও বি স্কয়ার, অর্থাৎ আর ইজ ইকাল টু পাবো আমরা রুট ওভার অফ ও স্কয়ার প্লাস হচ্ছে ও বি স্কয়ার। তো ও স্কয়ার মানে কি, রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ও এ মানে কি পি ভেক্টরের মান, ও বি মানে কি কিউ ভেক্টরের মান। তাহলে পরস্পর লম্ব পাংশের ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি কিন্তু এই সূত্র দ্বারা বের করতে পারি, আমাদের ঝামেলা কিন্তু থাকে না। ওই আমাদের সূত্র কিন্তু ওইটাই, আর ইজ ইকাল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে তো বাবা কজ আলফা লেখার দরকার নেই, আর আলফার মান এখানে 90 ডিগ্রি, আলফার মান এখানে 90 ডিগ্রি, যখন পরস্পর লম্ব পাংশ, দেখো ও এ এবং ও বির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ও এ এবং ও বির মধ্যবর্তী কোণ কত, আলফা বলতে পারি, এ আলফা জানে বুঝো না স্যার, আলফা দেখেন 90 ডিগ্রি না, এ আলফা জানে বুঝো না আবার, ঠিক আছে।
আলফা বলতে এখন আমি এখানে যখন এই সূত্রটা যখন ব্যবহার করছি, আলফা বলতে কিন্তু এই আলফা না, কোনটা তাহলে? আমি এখন এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে লব্ধি বের করছি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, ওইটা কিন্তু আলফা। এখানে একটু এটা দিলে ভালো হইতো মনে হয়। তোমরা আবার যদি পেঁচায় ফেলো, এটা একটু থেটা দিয়ে দিই, এটা থেটা দিয়ে দিই, আর কস থেটা, আর কস থেটা, পেঁচানোর দরকার নাই। তাহলে থেটা কোণের উপাংশ কত, আর কস থেটা, আর তার লম্ব বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থেটা। থেটা যদি চিন্তা করো, এটা থেটা যদি চিন্তা করি, থেটা কাটাকাটি হইলো, থেটাটা, থেটাটা একটু কাটাকাটি হয়ে গেল, থেটাটা একটু কাটাকাটি, দেখো। ওকে, এবার দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করব। দুইয়ের, দুই হলে তো আমাদের ঝামেলা নাই, আমরা তো ওই কি বলে ইজিলি কিন্তু বের করতে পারছি কি দ্বারা, সামুদ্রিক সূত্র দ্বারা। দুইয়ের অধিক, দুইয়ের অধিক ভেক্টরের উপাংশ লব্ধি, অধিক ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে এটা পরীক্ষা আসতে পারে এবার, এটা ভেক্টরে এবার আসতে পারে। দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে লব্ধি নির্ণয়, লব্ধির এটা আসতে পারে। ভালো করে দেখো, একটা দেখলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো, হাজারো হাজারো অঙ্ক করতে পারবো, যতগুলো আসে যে কোনো ভাবে আসে। দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয়, লব্ধির মান নির্ণয়, দিক নির্ণয়, ভালো করে খেয়াল করবা। ওকে, আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব, লম্বাংশ উপপাদ্য, লম্ব উপবংশর ব্যবহার, লম্বাংশ ব্যবহার করব আমরা, ঠিক আছে? তো লম্বাংশ উপপাদ্য আমি একেবারে অত বেসিক থেকে আর যাব না আমি, আমরা একেবারে ব্যবহারেই চলে আসব। লম্বাংশ উপপাদ্য কি বলছে, যে এখানে দুটা অনেকগুলা মনে করে ভেক্টর এখানে আছে ক্রিয়াশীল, ঠিক আছে? অনেকগুলো ভেক্টর, মানে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগালে আমাদের লিখতে সুবিধা হবে, কোনগুলা পরিমাপ করতে সুবিধা হবে। দাগা নিলাম, যে বরাবর হচ্ছে এক্স ভেক্টর, এক্স অক্ষ, এবার ওয়াই অক্ষ। তো এবার আবার আমি দিলাম, মনে করো কোনো ভেক্টর দিতেও পারি, নাও থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে, কিন্তু এটা মূল বিন্দু, মূল বিন্দু না। এই বিন্দুতে মনে করো অনেকগুলো ভেক্টর ক্রিয়াশীল আছে, দুইয়ের অধিক, দুইটা থাকলে আমাদের এটা ব্যবহার করার দরকার পড়ে না, তিনটা চারটা পাঁচটা থাকলে এটা ব্যবহার করার দরকার পড়ে। তো মনে করো এই বরাবর আছে এফ ওয়ান, এফ ওয়ান লিখলাম, এই বরাবর আছে মনে করো এফ টু, এই যে এফ টু দিলাম, এই বরাবর আছে এফ থ্রি, এগুলোর মান দেওয়া থাকবে, আমি মান ছাড়াই লিখতেছি। এবার আবার মনে করো এফ ফোর, এই বরাবর এফ ফাইভ, ঠিক আছে? অনেকগুলো নিয়েছি, অনেক আছে, এটাও লিখি, এটাও দিয়ে দিই। এটার নাম দিলাম হচ্ছে এফ জিরো, এফ জিরো নাম একটা দিলেই হয়েছে মনে করো, হ্যাঁ, এফ জিরো। আচ্ছা এফ জিরো না দিই, পাঁচ দিই, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কিভাবে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে, হ্যাঁ, এফ ফাইভ রিপিট হয়ে গেছে, ও হ্যাঁ হ্যাঁ, সিক্স দিলাম তাহলে, এটা এফ ফাইভ রিপিট হয়েছে, সিক্স দিলাম, ওকে, ছটা দিলাম। অনেকগুলা দিলাম এই কারণে যে আমরা তো আর পরীক্ষায় এতগুলা আসবে না, আমরা কিভাবে লিখবো, কোনগুলো একটু দিয়ে দিচ্ছি। এইটা মনে করো 30 ডিগ্রি দিলাম, এইটা মনে করো হচ্ছে 60 ডিগ্রি দিলাম, র্যান্ডমলি কোনগুলা দিয়ে দিচ্ছি। এটা মনে করো 60 ডিগ্রি দিলাম, আহ এইটা মনে করো হচ্ছে 30 ডিগ্রি দিলাম, এই ইচ্ছা মতো দিয়ে দিলাম, হ্যাঁ। মনে করো স্যার এটা 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 কমাবে, এটা কিন্তু এটা কিন্তু কোনো এই যে এফ ফোর আর এফ ওয়ান বিপরীত দিকে কিন্তু ক্রিয়াশীল আছে এরকম না, আমি র্যান্ডমলি এফ ওয়ান এফ টু এফ থ্রি দিয়েছি, বুঝতে পেরেছো? তো আমরা একটু লিখবো, প্রথমে কি লিখবো, আমরা আমরা যেহেতু অভ্যাস হয়ে গেছে, এটা এই যে ও এক্স রেখা বরাবর, একটা নির্দিষ্ট রেখা বরাবর কিন্তু নিতে হবে, কারণ লম্বাংশ উপপাদ্যের প্রতিপাদ্য বিষয়ই কিন্তু এটা, শর্তই কিন্তু এটা, একটা নির্দিষ্ট রেখা বরাবর হতে হবে। এই নির্দিষ্ট রেখাটা তুমি কোনটা নিবা, যে কোনোটা নেওয়া যেতে পারে, আমরা এটা নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে, তাই এটা বরাবর নিচ্ছি, ও এক্স বরাবর, ও এক্স বরাবর এই ভেক্টর গুলির বল, এখানে যেহেতু বল লিখলাম, বলগুলির এভাবে লিখবো আমরা। আর একটা কথা বলে নিই তোমাদের, সেটা হচ্ছে সামনেই তোমাদের পরীক্ষা, রিভিউ ক্লাস নিচ্ছি, এগুলো রিভিশন ক্লাস নিচ্ছি, এগুলো তোমরা অনেকেই পারো, একটু মনে করিয়ে দেওয়ার জন্য করছি। এই ধরনের অঙ্ক যখন পরীক্ষায় আসবে, চিত্রটা খাতায় কিন্তু উঠাবা, তুমি কোশ্চিন দেখে দেখে যেন লিখতে যেও না, নাম্বারও হবে না, এক্সামিনার অসন্তুষ্ট হয়, নাম্বারও কাটা খাবা, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই চিত্র আমি আমাদের উত্তরপত্রে যেখানে আমি অ্যান্সার করবো সেখানে কিন্তু লিখে নিব, দাগিয়ে নিব,
ঠিক আছে, এটার ক্ষেত্রে নৌকা নদী নৌকার ক্ষেত্রে, তারপর হচ্ছে যেগুলো আমাদের সার্কিটের ক্ষেত্রে দাগিয়ে নিব আমরা। ওকে, এক্স বরাবর বলগুলির লম্বাংশ নিয়ে পাই। লম্বাংশ নিয়ে কি পাই? এক্স বরাবর বলেছি প্রথমে যে বরাবর ধরবো সেটাকে আমরা লিখলাম এফ এক্স। মনে রাখবা, প্রথমে যে কোনো বরাবর ধরতে পারি আমি, যে বরাবরই ধরবো সেটাকে আমি লিখবো এফ এক্স। আমরা এই বরাবরই ধরবো, ঝামেলা মুক্ত। অন্য বরাবর যদি কোণ বের করতে বলে পরে হিসাব নিকাশ করবো, আমরা পরে হিসাব নিকাশ করবো, পরে দেখাবো আমরা। ইজিক্যাল টু এফ এক্স। তো প্রথমে দেখো, আমি যদি বলি যে এফ ওয়ান থেকে শুরু করলাম, এফ ওয়ান দিয়ে শুরু করতে পারো, এফ ফাইভ দিয়ে শুরু করতে পারো, তোমার মন যা চায় শুরু করতে পারো, কিন্তু আমরা ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে ঘুরবো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো এবং সব সময় কোনটা পরিমাপ করবো কার সাপেক্ষে? এই যে যার বরাবর তুমি লম্বাংশ প্রথমে চিন্তা করলা সেই বরাবর। এখানে ও এক্স বরাবর, ও এক্সটা কিন্তু এক্স অক্ষ হতেও পারে, এক্স অক্ষ নাও হতে পারে। তোমাদের পরীক্ষায় সাধারণত এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসাবে দেওয়া থাকে। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া থাকুক অথবা না থাকুক, আমরা এই বরাবর যে কোনো একটা বরাবর ধরে নেব। আমরা ও এক্স বরাবর ধরেছি, তো ও এক্স এর সাথে সবগুলা কোণ পরিমাপ করব। ও এক্স বরাবর ধরেছি, ঠিক আছে। তো এখন দেখো এফ সিক্স প্রথমে লিখলাম, এফ সিক্স ও এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি। তাহলে আমরা বলেছি যে কোণ যদি দেওয়া থাকে সেই বরাবরই যদি আমি উপাংশ চাই, কজ লিখবো। কজ লিখে ফেলো। কজ কত ডিগ্রি? 0 ডিগ্রি। প্লাস, এবার এফ ওয়ানে গেলাম, এফ ওয়ানে চলে গেলাম, এফ ওয়ানে যখন যাচ্ছি এফ ওয়ান কস, এই দেখো তো ও এক্স এর সঙ্গে এফ ওয়ানটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি লিখলাম। প্লাস এফ টু চলে গেলাম, এফ টু, এফ টু কস, দেখো খেয়াল করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এফ টুটা ও এক্স এর সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি লিখলাম। প্লাস এফ থ্রি, এফ থ্রি কাছে চলে আসলাম, এফ থ্রি দেখো তো এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কোণ কত? 90 যোগ 30, 120 ডিগ্রি। এগুলো না বোঝার কিছু নেই, ফর্মালিটিস করাচ্ছি একটা অঙ্ক, এই তোমার পারো এগুলো। প্লাস এবারে চলে আসলাম এফ ফোর, এফ ফোর কস কত ডিগ্রি দেখো তো, এই যে পুরাটা 180, আর এখানে আমি আরো 30, এই যে 60টা, তাহলে এটা 30, 210। এগুলো আবার যোগ বিয়োগ করে দেখানোর দরকার নেই, একবার লিখে ফেলবা 210 ডিগ্রি। প্লাস এফ ফাইভ, এই যে এফ ফাইভ দেখো এই পর্যন্ত হচ্ছে 270, আর এই 30, 300 কস 300 ডিগ্রি হয়ে গেল আমাদের অঙ্কই কমপ্লিট। কিন্তু এফ ওয়ান এফ টু এফ থ্রির মান দেওয়া থাকবে, বসিয়ে আমরা একটা মান পাবো, একটা মান পাবো, লিখলাম মান পাবো। ওকে, তার মানে এফ এক্স পেলাম। এবার আমরা ও যে বরাবর প্রথমে আমি লম্বাংশ বা উপাংশ গুলা নিলাম না, তার লম্ব বরাবর নিব। এখানে যদিও লম্ব ও ওয়াই, লম্ব আমি ও ওয়াই লিখবো, মানে ওয়াই অক্ষ লিখবো না, ও এক্স এর লম্ব বরাবর প্রথমে যারা নিব সেটার লম্ব বরাবর। এটি বলে নিই, প্রথমে যে বরাবর লম্বাংশ নিব সেটাকে আমরা অনুভূমিক উপাংশ বলছি। অনুভূমিক, সেটাই অনুভূমিক। আমি যদি বলি ও ওয়াই বরাবর নিয়েছি, প্রথমে শুরু করলাম, ওটাই অনুভূমিক রেখা ধরবো আমি, তার সাথে লম্ব এটা ধরবো আমরা। ওকে, আচ্ছা এবার আমরা ও ওয়াই বরাবর বা ও এক্স এর লম্ব বরাবর এভাবে লিখবো আমরা, ও এক্স এর লম্ব বরাবর, লম্ব বরাবর বলগুলির লম্বাংশ নিয়ে পাই, বলগুলির লম্বাংশ নিয়ে পাই। নিয়ে কি লিখবো? যা ছিল তাই কপি করব, খালি কজের জায়গায় সাইন লিখবো, এফ ওয়াই লিখবো আমরা। হ্যাঁ, প্রথমেরটা লিখবো এফ এক্স, আর ওইটার লম্ব বরাবর নিব এফ ওয়াই। এফ এর ক্ষেত্রে অন্য ভেক্টর দেওয়া থাকলে অন্য ভেক্টর নিব, আর দেওয়া থাকলে আর নিব। আমাদের সাধারণত আমাদের পরীক্ষাগুলোতে এফ দেওয়া থাকে। এফ ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো আমরা যা লিখেছি এখানে কপি করে এখানে বসাবো আমরা, ঠিক আছে। এফ সিক্স কস জিরো ছিল, এফ সিক্স সাইন জিরো লিখবো। প্লাস এফ ওয়ান সাইন 30 ডিগ্রি, কস 30 দিল, প্লাস এ 30 তো নাকি, হ্যাঁ 30। এফ টু কস 90 ছিল, এফ টু সাইন 90 লিখলাম। প্লাস এফ থ্রি, হ্যাঁ সাইন 120, প্লাস এফ ফোর সাইন কত রে 210, প্লাস এফ ফাইভ সাইন 300, তাই না? মান পাবো, সবগুলার মান একটা পাবো, হ্যাঁ মান পাবো, মান একটা পাবো। এখন অতএব
লব্ধি, লব্ধির মান খুবই সিম্পল। এফ এক্স আর এফ ওয়াই এর মধ্যবর্তী কোণ কত একজন বলো দেখি। এই কোণ কত? এফ এক্স আর এফ ওয়াই 90, পরস্পর লম্ব বলেছি না, লম্ব পাংশ, তাহলে 90। তাহলে আমরা লিখবো এফ ইজিক্যাল টু রুট ওভার অফ, পরের টার্মটা লিখার দরকার নেই, অতিরিক্ত যে টার্মটা 2f(x) fy cos 90 ডিগ্রি লিখলাম না, বাদ দিলাম। ওকে, এইবার খেয়াল করো লব্ধির দিকটা, লব্ধির দিক বের করার জন্য কিন্তু আমার এই fx এবং fy চিত্রের মধ্যে কিন্তু প্লট করতে হবে। ঠিক আছে, লব্ধির দিক, লব্ধির দিক খেয়াল করবা, লব্ধির দিকটা ভালোভাবে খেয়াল করবা। লব্ধির দিক প্রথমে আমি সিম্পল করে দেখাচ্ছি, পরে আমরা হচ্ছে ডিটেলস একটু দেখানোর চেষ্টা করছি। লব্ধির দিক tan theta ইজিক্যাল টু, এই যে এফ ওয়াই লম্ব অংশটা আগে নিব, tan theta ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি fx। আগেই বলছি, আবারও বলছি, প্রথমে যে বরাবর লম্বাংশ নিই সেটা হচ্ছে অনুভূমিক অংশ বা ভূমি অংশ, সেটা যে বরাবর নিবা সেইটাই কিন্তু f1 বরাবর নিলে এইটাই ভূমি অংশ, আর তার লম্ব বরাবর সেটাকে বলবো আমরা লম্ব অংশ। এটা এই সূত্রের মাধ্যমে আমরা থিটার মানটা বের করব, থিটার মানটা নির্ণয় করব, নির্ণয়। ওকে, ওকে, এবার আমরা কয়েকটা মান নিলাম, মান নিয়ে একটু দেখাচ্ছি তোমাদের যে কিভাবে আমি লব্ধির দিকটা নির্ণয় করব। এইটা ইম্পর্টেন্ট, কিন্তু প্লট করতে বলতে পারে। ঠিক আছে, প্লট করতে কিন্তু বলতে পারে। তো আমি ধরে নিলাম যে হিসাব নিকাশ করার পর ধরে নিলাম, 1 নাম্বার কন্ডিশনে ধরে নিলাম যে এফ এক্স ইজিক্যাল টু, মনে করো আমি সংখ্যা দিয়ে ধরে নিচ্ছি, সংখ্যা দিয়ে ধরে নিচ্ছি, দুইটাই পজিটিভ আসছে, মনে করো একটা মান পজিটিভ আসছে, মনে করো এই ধরে নিচ্ছি কিন্তু বোঝানোর জন্য জাস্ট ধরে নিচ্ছি 18, আচ্ছা 10 লিখে ফেলেছি, 10, একটা নাম ধরলাম হচ্ছে এফ ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 10√3, দুইটাই পজিটিভ, কিন্তু প্রথমটা পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে আমরা প্লট করব, এফ এক্স এই বরাবর ধরেছিলাম, এফ এক্সটা আমরা এই বরাবর ধরেছিলাম, তাহলে দেখো তো এফ এক্সটা এই বরাবরই থাকবে, কারণ পজিটিভ মান পেয়েছি। এফ ওয়াইটা দেখো এই বরাবর ছিল, এই বরাবরই থাকবে, কেন? কারণটা আমার হচ্ছে এফ ওয়াইটা পজিটিভই পেয়েছি। তাহলে আমাদের লব্ধিটা প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এফ এক্স এবং এফ ওয়াই এই দুটাকে বাহু ধরে একটা সামুদ্রিক অঙ্কন করা, সামুদ্রিক অঙ্কন করলাম, এই যে অঙ্কন করলাম। তারপর আমি একটা লব্ধি দেখাবো, এই যে কর্ণ দিয়ে এদিক দিয়ে যাবে হচ্ছে লব্ধি, এদিক দিয়ে যাবে এফ। এখন একটু খেয়াল করে টেনে দিলে একটু দেখতে ভালো লাগবে, এই টেনে দিলাম যেহেতু আমাদের এরকম ভাবে দেওয়া ছিল, এইটা হবে থেটা কিন্তু। তাহলে ট্যান থেটা সমান কি লিখবো? ট্যান থেটা ইজ ইকুয়াল টু লিখবো এফ ওয়াই ভাগ হচ্ছে এফ এক্স। আমি ট্যান থেটা সমান লিখবো হচ্ছে এফ ওয়াই এর মান লিখবো 10, নিচে লিখবো হচ্ছে 10√3, এখানে কোনো ঝামেলা নাই, ইজ ইকুয়াল টু 1/√3। হ্যাঁ, আচ্ছা উল্টে লিখেছি, আচ্ছা সরি, এটা √3 হবে তাই না? হ্যাঁ, তাহলে 10 √3, অর্থাৎ থেটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, কারণ প্রথম কোঅর্ডিনেটে কোনো ঝামেলা নেই। এবার 2 নাম্বার দেখো, আমি এটা ডিটেলস দেখাচ্ছি। 2 নাম্বার দেখো, যে ধরে নিলাম এফ এক্স ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা হচ্ছে -10 নিউটন পেয়েছি, মনে করো বল, মনে করো ধরে নিলাম এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে নেগেটিভ পেলাম, -v পেয়েছি। আর এফ ওয়াই ইজ ইকুয়াল টু পেয়েছি পজিটিভ, +v, মনে করো 10√3। একই জিনিসই বারবার লিখবো, চারটে উদাহরণ, প্লাস মাইনাস চিহ্ন খালি পরিবর্তন করব। এবার খেয়াল করো এফ এক্স কিন্তু নেগেটিভ, তাহলে কিন্তু এটা আমরা কিন্তু এফ এক্সটা যদি তুমি দাগাও সমস্যা নাই। এই যে এফ এক্সটা আমি ও এক্স রেখা ছিল এই বরাবর আমি ধরেছিলাম, কিন্তু আমি পেয়েছি নেগেটিভ মান, তাহলে আমি এ পাশে লিখবো এফ এক্স। আর এফ ওয়াইটা কি? এফ ওয়াইটা পজিটিভ, এই যে এফ ওয়াইটা পজিটিভ, এদিকে ছিল পজিটিভ পাইছি। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই যে এটা করে নাও, এই যে এখানে আমি আসবো, এইটা কিন্তু কোন হবে লব্ধির সাথে, হ্যাঁ এইটা হবে কিন্তু তোমার হচ্ছে যে বরাবর আমি ধরেছিলাম না প্রথমে উপাংশ ও এক্স বরাবর, এইটার সঙ্গে কোন একবারে প্লট করে দেখাবো, এটার নাম দেবো হচ্ছে থেটা। এটার নাম যদি আমি থেটা পেতে চাই তাহলে আমি কিভাবে লিখবো দেখো, প্রথমে লিখবো tan থেটা ইজ ইকুয়াল টু এফ ওয়াই ভাগ এফ এক্স, একটা লাইন বেশি লিখছি বারবার, একবার লিখলে হয় tan ইনভার্স এফ ওয়াই ভাগ এফ এক্স লিখি আগে, এফ ওয়াই ভাগ এফ, এইভাবে লিখলে সুবিধা হয়। আমি ওই পাশে পার হয়ে যাই, তারপর লিখবো দেখো থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, ব্র্যাকেট দিলাম,
উপরে দেখো এফ ওয়াই 10√3 ভাগ -10 লিখলাম। এবার দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, এই ঘরে আসতে হবে। এই ঘরে আসার জন্য 180 থেকে বিয়োগ করতে হবে। দেখো টোটালটা কত, 180, সেখান থেকে কিন্তু থিটাটা বিয়োগ করতে হবে। 180 থেকে বিয়োগ করে দিব, লিখবো আমরা যে 180 ডিগ্রি বিয়োগ ট্যান ইনভার্স। তো আমি এখানে পজিটিভ এখানে নেগেটিভ থাকার কারণে তো আমি 180 থেকে বিয়োগ করছি, তাহলে এই নেগেটিভকে আমি অমিট করে দিব কি দিয়ে, মডুলাস দিয়ে। 10√3 ভাগ হচ্ছে -10, এই যে অমিট করে দিলাম। 180 ডিগ্রি বিয়োগ ট্যান ইনভার্স √3, তাহলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 60 ডিগ্রি ইজিক্যাল টু 120 ডিগ্রি। ওকে, 3 নম্বরে আসো। খুবই সহজ হলো, শিখাইছি কিন্তু সুন্দর করে শিখাইছি, ভাঙে ভাঙে শিখাইছি, আবার শিখাচ্ছি। এবার মনে করো দুইটাই নেগেটিভ পাইছি, এফ এক্স ইজিক্যাল টু -10 নিউটন, মাইনাস ভি মান পাইছি, এফ ওয়াই ইজিক্যাল টু -10√3, এটাও নেগেটিভ মান পাইছি। তখন আমি কিভাবে দেখাবো, আগে দাগা নিলাম, দেখো নেগেটিভ, তাহলে এইদিকে এফ এক্স লিখতে হবে, এইদিকে এফ ওয়াইটা লিখতে হবে। পরের কাজ কি, পরের কাজটা হচ্ছে এই যে প্রথমে আমরা সুন্দর করে একটা ওই দুটা বাহু দ্বারা বানায় নিব, নেওয়ার পর এদিকে একটা টান দিব, সুন্দর করে টান দিব লব্ধি বরাবর দিয়ে, এই বরাবর আমরা বলটা দেখাবো, লব্ধি বলটা দেখাবো। তারপর এইবার কোণের পরিমাণটা এরকম একভাবে শিখাই, এই যে এই বরাবর। আমরা কোণ সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরেছিলাম, ও এক্স এর সাথে কোণ ধরবো আমরা প্রথম যে অংশ, যে বরাবর অংশ নিব। এবার এটার নাম থিটা। এবার কিভাবে লিখবো, এখান থেকে লিখি, এক বাই লিখি তো, ট্যান ইনভার্স এফ ওয়াই ভাগ এফ এক্স, এক বাই লিখবা, ইজিক্যাল টু ট্যান ইনভার্স, মানগুলা লিখে ফেলি। দেখো খেয়াল করো, -10√3 ডিভাইড বাই -10, ঠিক আছে, দুইটাই কিন্তু মাইনাস। প্রথমে মডুলাস দিবা না কিন্তু, মডুলাস দিলে আগে 180 ডিগ্রি নিয়ে নেবো। এবার এখানে আসবো, 180 পার হয়ে গেছি তো যোগ দিতে হবে, 180 ডিগ্রি যোগ, এইবার ট্যান ইনভার্স এগুলো সবগুলা অমিট করে দিব, মডুলাস লিখবো 10√3 ভাগ হচ্ছে -10, -10√3 ভাগ -10। তো 180 ডিগ্রি, আমি একটু ডিটেলস লিখতেছি, ট্যান ইনভার্স √3 সব অমিট করে দিব, কিন্তু যখনই আমি 180 ডিগ্রি যোগ করে দিয়েছি, সমান সমান হচ্ছে 180 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, সরি 240 ডিগ্রি। হইল? হ্যাঁ হইল। এবার 4 নাম্বার আসো। যেভাবে প্রকাশ করে সেভাবে লিখবো, উত্তর লেখাটা আমি শিখে দেবো এখনই। এবার আছে এফ এক্স ইজিক্যাল টু পজিটিভ আসছে, প্লাস ভি +10 নিউটন মনে করো পজিটিভ, আর এফ ওয়াইটা পেয়েছে নেগেটিভ -10√3, তাহলে আমরা লিখবো হচ্ছে নেগেটিভ। ওকে, দাগালাম দাগালাম, এটা ছিল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ছিল, তাই না? দেখো এবার এবার এফ ওয়াইটা নেগেটিভ, তাহলে এফ ওয়াইটা নেগেটিভ, এদিকে দিলাম এফ ওয়াই, আর এফ এক্সটা পজিটিভ, তাহলে এফ এক্সটা দিলাম হচ্ছে এদিকে। তারপর কাজকে দুটো রেখা দ্বারা প্রথমে আমরা প্লট করব, সামন্তরিক লিখে দেখো, এই বরাবর আমরা একটা কর্ণ দিয়ে দিব, এই বরাবর আমরা লব্ধি পেয়ে যাব। ঠিক আছে, কোনটা কোনটা, এই কোনটা নিলেও হবে, এদিকে নিলেও হবে, তো আমি এই দিক দিয়ে যেহেতু দেখাচ্ছি এইভাবে দেখাচ্ছি, সবগুলো একদিকে দেখাই। ঠিক আছে, দুটাই দুটাই উত্তর, কিন্তু এটা নিলেও হবে, কোনো সমস্যা নাই। এটা থিটা দেখাবা এভাবে তীর চিহ্ন দিয়ে সুন্দর করে, নীল কালির কলম দিয়ে দেখাবা দরকার হলে, কালো কালি যদি একটু দেখাতে না চাও। থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স, খেয়াল করো লিখবো আমরা এফ ওয়াই ভাগ এফ এক্স, ব্র্যাকেট দিলাম, ট্যান ইনভার্স এফ ওয়াই এর মান কত, -10√3 ডিভাইড বাই হচ্ছে 10। এবার দেখো এই ঘরে, এই ঘরে আসার জন্য দেখো 360 থেকে বিয়োগ করতে হবে। 360 তোমরা শিখেছো, আর্গুমেন্টে শিখেছো, আর্গুমেন্ট যদি এভাবে বের করা হয় না, মুখ্য আর্গুমেন্ট, পোলার স্থানাঙ্ক বের করা হয় এভাবে, মুখ্য আর্গুমেন্টের জন্য আবার ওই 180 পার হয়েও না, মাইনাস মাইনাস ট্যান ইনভার্স, সবকিছু মডুলাস আউট করে দিব, যেহেতু আমি 360 নিয়ে নিছি অলরেডি, -10√3, না বোঝার কোনো কারণ নেই, না বোঝার কোনো কারণ নেই, -ট্যান ইনভার্স, ধীরে ধীরে পড়িয়েছি, বলতে পারো যে এক ধরনের ফার্স্ট ইয়ারের মতো ক্লাস হয়ে গেছে। ওকে, এই ডিগ্রি গুলো লেখা শিখালাম, এবার দেখাবা সুন্দর করে, তোমার প্রেজেন্টেশন যেন সুন্দর হয়, এত কষ্ট করে পড়ছো খাটনি করে, তোমার প্রেজেন্টেশন যেন অবশ্যই সুন্দর হয়। ঠিক আছে, উত্তর লেখার সময় বলবো, এই যে কোনগুলা করছি, মনে করো আমি এই উত্তরটা লিখবো, আমার বলবো যে লব্ধির দিক ও এক্স রেখার সাথে 300 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সুন্দর প্রেজেন্টেশন এটা,
শুধু 300 ডিগ্রি রাখবো না, 4 মার্কের অঙ্ক পরীক্ষা আসে কিন্তু, যে ও এক্স রেখার সাথে 300 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে, সুন্দর করে বলবা, সেখানে বলবো আমরা। এটা এটা বলা দরকার নেই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কথাটা বলবা, সব ক্ষেত্রে বলবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ আমাদের জানা আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনটা হচ্ছে পজিটিভ। সুন্দর করে আমরা প্রেজেন্টেশন করবো। ওকে, এটা গেল আমাদের এইটা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নদী নৌকার একবারে সবকিছু পড়বো আশা রাখছি, পাশাপাশি আপেক্ষিক বেগটা পড়ে ফেলবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। ডট গুণন ক্রস গুণন আমরা এইভাবে আমরা এমনিই পারবো। ডট গুণন ক্রস গুণন আমি একটু মনে হয় 5 মিনিট বা 7 মিনিট বললেই হয়ে যাবে। আমাদের মেইন টপিক কিন্তু এখানে নদী নৌকা এবং হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা প্রথমে শুরু করবো সামনের ক্লাসে, আর তারপর শুরু করবো নদী নৌকা। তারপর যদি সময় থাকবে আশা রাখি, সময় থাকলে আমরা হচ্ছে ওই ডট গুণন ক্রস গুণন দেখাবো একটু। যদি সময় না থাকে কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে দেখাবো আবারও। আমরা তাড়াহুড়া করছি না, ভেক্টরটা একটু ভালোভাবে স্টাডি করবো, যেহেতু ভেক্টর থেকে দেখো ভেক্টর থেকে 2টা প্রশ্ন চলে আসবে আমাদের, বুঝতে পারছো? 2টা প্রশ্ন আসা মানে হচ্ছে 40%। তুমি যদি পার্সেন্টেজ চিন্তা করো 40% হয়ে গেল কিন্তু। তারপর আমরা নিউটনের বলবিদ্যা যদি পড়ে ফেলি 60% আমাদের সিকিউ কমন পেয়ে যাব। 40 আর 20 তিনটা আসবে, নিউটনের বলবিদ্যা এবং ভেক্টর থেকে 3টা আসবে। এই দুটো চ্যাপ্টার আমরা একটু ভালোভাবে লিখলে আমরা 3টা পেয়ে যাচ্ছি কমন, অবশ্যই পাবো। যে কোনো ভাবে প্রশ্ন আসলে পাবো আশা রাখছি। আমি তো তোমাদের একেবারে বেসিক থেকে ক্লাস নিচ্ছি, মোটামুটি ফার্স্ট ইয়ারের মতো করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। এই ধরনের 2-1টা অঙ্ক আজকেই করে ফেলবা, যা যা পড়ালাম। আশা রাখি একটু আটকানোর কথা না, মাত্র যেটা পড়ালাম এখনই 2-3টা অঙ্ক করে ফেলো। বিভিন্ন বোর্ডে কিন্তু এগুলো অঙ্ক আসছে, 3টা 4টা 5টা ভেক্টর দিয়ে লব্ধির মান দিক বের করার জন্য আসছে। একটু কথা একটু বলে নি, মনে করো তোমাকে বললো ওয়াই অক্ষের সাথে কোণ বের করো, বললো লব্ধির দিক ধনাত্মক ওয়াই অক্ষের সাথে কত, আমাদের টেস্টের প্রশ্ন কিন্তু। ধনাত্মক ওয়াই অক্ষ মানে কি? এটা তাহলে আমি প্রথমে এক্স অক্ষের সঙ্গে কোণ কিন্তু বের করে নিলাম এই সূত্র দিয়ে। দেখো তো এইটা যদি 60 ডিগ্রি হয়, এই ধনাত্মক ওয়াই অক্ষের সাথে কোণ কত? 90 থেকে বাদ দিলেই হবে না? হ্যাঁ, 90 থেকে বাদ দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এই ক্ষেত্রে একই জিনিসই কিন্তু কত, এই যেটা